পাখির এমন চিৎকার শুনে বকুল ছুটে আসে পাখির কাছে। পাখির হাত দুটো ধরে বলে, পাখি পাখি বিশ্বাস করো, আমরা নির্দোষ। ময়নাকে ওই... বকুলের বাকি কথা বের হওয়ার আগে পাখি একটা থাপ্পড় মারে বকুলকে। এভাবে সকলের সামনে থাপ্পড় মারায় বকুল ভীষণ লজ্জা পায়। কিন্তু পাখি শুধু একটা থাপ্পড় মেরে ক্ষান্ত হননি। সে এবার বকুলের চুলগুলো খামচি দিয়ে ধরে, কান্না করতে করতে বলে, এমন কি আছে এই কুৎসিত চেহারার নোংরা মেয়ের মাঝে? তোমার মনের এই লালসার কথাগুলো কেন আমাকে বলনি? ভালোবাসার প্রমাণ দিতে না হয় বিয়ের আগেই তোমাকে সব বিলিয়ে দিতাম। কেন বলনি তোমার চাহিদার কথা? বলো, কেন বলনি? পাখি, কি যাতা বলছো? আমি তোমাকে ছাড়া কখনো কাউকে নিয়ে ভাবি না। আর একটাও কথা বলবে না তুমি। এবার বুঝতে পারছি তুমি কেন আমার ফোন রিসিভ করনি। তুমি তো তখন এই বাজে মেয়ের সাথে। ছি বকুল, আমার ভাবতেও লজ্জা করছে। তুমি এত নীচ, এত নোংরা। বকুল নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচি দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। তখনই মোহনকে দেখে তার কাছে ছুটে গিয়ে মোহনের দুই বাহু ধরে বলে, মোহন, তুই অন্তত বিশ্বাস কর আমাদের। ময়না অনেক ভালো মেয়ে, তার চরিত্রে কোনো দাগ নেই। ময়নাকে তুই অন্তত ভুল বুঝিস না। বকুল, ছাড় আমাকে। আগে বল, তুই ময়নাকে ভুল বুঝিসনি? ছাড় বলছি বেঈমান। ময়নাকে কি বুঝেছি না বুঝেছি সেটা পরের কথা। আমি তো এত বছরে তোকেই ঠিকমতো বুঝতে পারিনি তোর আসল রূপ চিনতে। কতটা বোকা আমি, তাই না? মোহন, সবকিছু তোরা তোদের মতো করে ভাবার আগে আমাদের কিছু বলতে দে। কি বলবি? আবারও নতুন কোনো সাজানো গল্প? আমি অন্তত তোর কোনো কথা বিশ্বাস করি না। আর ময়নার কথা বলছিস, তাকে তো চিনি মাত্র কয়েকদিন থেকে। বছরের পর বছর তোর সাথে থেকেও তোকে চিনলাম না। সেখানে ময়নার কথা, সেটা তো পাগলামি ছাড়া অন্য কিছু না। ময়না বুঝতে পারছে না বকুল কেন মোহনকে এইসব বোঝাতে চেষ্টা করছে। বকুল একবার পাখির কাছে গিয়ে পাখিকে বোঝানোর চেষ্টা করছে, আবার মোহনের কাছে গিয়ে মোহনকে বোঝানোর চেষ্টা করছে। ময়না যেন পাথরের মূর্তি হয়ে বারান্দায় ধপাস করে বসে পড়ে। সে জানে এর পরিণাম কি হতে চলেছে। বকুল পাগলের মতো আবারও মোহনের কাছে গিয়ে বোঝাতে চেষ্টা করলে মোহন বকুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর চিল্লাতে চিল্লাতে বলে, পাখি যেমন বুঝতে পারছে কেন তুই তার ফোন রিসিভ করিসনি, তেমনি আমি বুঝতে পারছি কেন তোর এতদিন সময় লাগে আমার কথাগুলো বলতে। কেন কিছুক্ষণ আগে আমাকে দেখেও না দেখার ভান করে একাই এখানে এসেছিস। কেন তোর বিয়ের অনুষ্ঠানে পুরো গ্রামের মানুষ উপস্থিত হলেও ময়না উপস্থিত হয় না। কারণ বিবাহিত জীবনে পা দেওয়ার আগেও শেষবারের মতো তোদের কুৎসিত ইচ্ছাগুলো আরেকবার পূরণ করতে চেয়েছিলি। যদি তখন আমার সাথে কথা বলতি আর আমি যদি তোর সাথে আসতে চাইতাম, তাই ইচ্ছে করে এভাবে এসেছিস। এবার বকুল একেবারে স্তব্ধ হয়ে যায়। কেউ হয়তো এতক্ষণে বিয়ে বাড়ি পর্যন্ত খবর নিয়ে গেছে, তাই তো গানের আওয়াজ বন্ধ করে দলে দলে মানুষ ছুটে আসছে এদিকে। চম্পার মনে অনেকক্ষণ ধরে আনচান আনচান হচ্ছিল। সে কয়েকবার বাড়ি ফিরে আসতেও চেয়েছে, কিন্তু বাচ্চারা জিদ করেছে বলে আসতে পারেনি। কিন্তু এখন হঠাৎ করে কি এমন ঘটল বিয়ে বাড়িতে, যার জন্য ভরা মজলিস ভেঙে সবাই চলে যাচ্ছে। চম্পা পাশের একজনকে জিজ্ঞেস করে, ভাবি, সবাই কোথায় যাচ্ছে এভাবে? কোথায় যাচ্ছে জানবে কিভাবে? মেয়েকে ফাঁকা বাড়িতে ছেড়ে দিয়ে এসে এখানে বসে আছো? ভাবছো কেউ কিচ্ছু টের? আরে 10 দিন চোরের আর 1 দিন গেরস্তের। চম্পা পুরো কথা না বুঝলে এটা বুঝেছে,
নিশ্চয়ই তার বাড়িতে কোনো কিছু ঘটেছে। সে অন্ধকারে ছুটতে শুরু করেছে। ডানে বামে না তাকিয়ে দ্রুত বাড়ি ফিরে দেখে ময়না আর বকুলকে একসাথে একটা খুঁটির সাথে বেঁধে রাখা। ময়নার শরীরে টেনে টুনে দুলালের গেঞ্জি ঢুকানো, আর বুকে তার দাদির একটা কাপড়। বকুল খালি শরীরে একটা লুঙ্গি পরা অবস্থায় আছে। বকুলের শার্ট আর ময়নার ছেঁড়া জামা উঠোনে পড়ে আছে। এই দৃশ্যটা দেখে চম্পা ছুটে যায় ময়নার কাছে। চম্পাকে দেখে ময়নার নীরব মুখে কান্নার রেখা ফুটে ওঠে। আম্মা, বিশ্বাস করো এগুলো সব ষড়যন্ত্র। আম্মা, ওই চরিত্রহীন হাজি। তখনই পিছনে থেকে গ্রামের একজন লাঠি দিয়ে ময়নার পায়ে বাড়ি মেরে বলে, বেয়াদব মেয়ে ছেলে, তোদের অনেক মিথ্যা কথাকে বিশ্বাস করেছি, আর একবার যদি নিজেদের পাপ অন্য কারো উপর চাপাতে চেষ্টা করিস তাহলে মেরেই ফেলবো। বিয়ে বাড়ির সকল আত্মীয় স্বজন, গ্রামের মানুষ সবাই আকবরের বাড়িতে জমা হয়েছে, কিন্তু বাড়িতে আকবর নেই। এইসব কিছুর সাথে শফিক হাজির নাম তোলার জন্য তিনি বাদী হয়ে গ্রামের মানুষের কাছে বিচার দেন, আর প্রধান সাক্ষী হিসেবে মোহন, পাখি এবং তার বন্ধুরা থাকে। শফিক হাজি তো সেখানে এসেছে মোহন পাখি আসার পরে, তাও একা নন, গ্রামের মানুষের সাথে এসেছেন। তবুও তার নাম জড়ানো হয়েছে। বিষয়টা কেউই সহজভাবে নিল না। আগামীকাল সকালে আকবরের উপস্থিতিতে এই পাপ কাজের বিচার করা হবে। তার আগ পর্যন্ত ময়না আর বকুল এভাবে এখানে বাধা থাকবে। পাখির বাড়ি থেকে অনেক মানুষ এসেছে। অনেকেই পাখিকে সান্ত্বনা দিতে ব্যস্ত, আর অনেকে পাখির দুর্ভাগ্য থেকে বেঁচে ফেরার কথায় ব্যস্ত। পাখির ভাগ্য ভালো বলে বিয়ের আগে এইসব কিছু প্রকাশ হলো, নয়তো এমন দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হলে পাখির জীবন বরবাদ হয়ে যেত। পাখি তো মন খুলে কান্না করতে পারছে, কিন্তু মোহন, সে তো না পারছে সইতে, না পারছে কইতে। ভালোবাসা প্রকাশ না পেতে এ যেন তুষের আগুন বুকে নিয়ে চলার সমান। চম্পা বেগম সকলের হাতে পায়ে ধরে তাদের বিশ্বাস করাতে চেষ্টা করছে তার মেয়ে এমন কাজ করতে পারে না। এত কিছু দেখে শুনেও একজন মা তার সন্তানের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে পারছে যে তার সন্তান মরে যাবে, তবুও এমন পাপ করবে না। এটাই হয়তো মায়ের ভালোবাসা। ময়না, বকুলের সাথে চম্পাও সেখানে বসে বসে রাত পার করেছে। পুরো সময়টা চম্পা আল্লাহকে ডেকেছে। তার জনম দুঃখী মেয়ের ভাগে কেন সুখ নেই, এই অভিযোগ আল্লাহর দরবারে। প্রায় সারা রাত গ্রামের মানুষ এখানে আসা যাওয়া করেছে। তারপর ভোরের আলো ফোটার আগে থেকে দলে দলে সবাই এসে ইচ্ছে মতো যা নয় তা বলে যাচ্ছে। সকাল হয়ে গেছে, তারপরও কুসুম আর আকবরের ফিরার নামগন্ধ নেই। চম্পার ভরসা করার মতো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ আকবরের জন্য আর অপেক্ষা করতে চায় না, কারণ তারা ধরে নিয়েছে নেশাখোর আকবর টাকা নিয়ে কোনো নেশার ঘাটিতে পড়ে আছে। আগামী এক সপ্তাহে বাড়ি ফিরবে না। তার আশায় তো বিচার বন্ধ রাখা যায় না, তাই তারা বিচার সম্পূর্ণ করতে শুরু করে। যেহেতু হাজির মতো একজন পবিত্র ভূমি ঘুরে আসা মানুষের ওপর বৃথা দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে, তাই এই জিনার শাস্তি পবিত্র ভূমির দেশের মতোই হবে। মোহন আর পাখি জবানবন্দির ওপর ভিত্তি করে এবং দীর্ঘ সময় ধরে ময়না আর বকুল এইসব ব্যভিচারের সাথে জড়িত। আবারও নিজেদের পাপ অন্যের ওপর চাপানোর অন্যায়ের জন্য হাজি তাদের গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে মারার নির্দেশ দেন। বকুলের বাবা একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি সকলের কাছে নিজের ছেলের হয়ে সাফাই গিয়ে সমস্ত দোষ ময়নার ওপর চাপিয়ে দিয়ে বলেন, তার ছেলে নিজে থেকে এইসব কাজে আগ্রহী ছিল না। যদি থাকতো তাহলে পাখির সাথে প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিত না। যা হয়েছে সবই খারাপ মেয়ে দোষে হয়েছে। তাই মৃত্যুদণ্ড দিতে হলে শুধু ময়নাকে দিতে হবে, বকুলকে নয়। বড় লোকদের শত শত অপরাধ টাকার নিচে চাপা পড়ে, কিন্তু গরিবদের অপরাধ না করেও শাস্তি পেতে হয়। ময়না গত রাত থেকেই ভেবে রেখেছে, যদি কোনোভাবে সে ছাড়া পায় তাহলে সাথে সাথেই দুর্বিষহ জীবন শেষ করে দিবে।
কিন্তু তার ভালোই হলো, কষ্ট করে আত্মহত্যা করতে হবে না। ময়নার মনে কোনো দুঃখ বা আফসোস নেই। সে এই রায়ে অনেক খুশি হয়েছে। ময়না বেঁচে থাকা মানেই কারো না কারো জীবন নষ্ট করা। এই যেমন শুধুমাত্র তার জন্য আজ তার পরিবারের এমন অবস্থা, আবারও তার জন্যে বকুল এবং পাখির জীবন নষ্ট হচ্ছে। তাই ময়না মৃত্যুকে আপন করে নিয়েছে। বকুলের বাবা হাফিজুল ইসলাম বিচারকদের গোপনে হাত করে নিয়েছে, কিন্তু সরাসরি বকুলকে ছেড়ে দিয়ে শুধু ময়নাকে শাস্তি দিলে সেটা সকলের নজরে আসবে। তাই প্রথমে বকুল সহ ময়নাকে শাস্তি দেওয়া হবে, এবং যেহেতু ময়না খারাপ আর বাজে মেয়ে, তাই তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া হবে। চম্পা বেগম ছোট বড় সকলের কাছে ময়নার জান ভিক্ষা চেয়ে চেয়ে গলার স্বর ভেঙে ফেলেছে, কিন্তু চম্পার কথার কেউ কোনো মূল্য দিচ্ছে না। আকবর আলী বরাবরই সন্তানের বিপদের সময় পাশে থাকেন না। পাখির ঘৃণায় দম বন্ধ হয়ে আসছে। আজ এতক্ষণ তাদের বিয়ের নানা আয়োজন করা হতো, অথচ আজই তার ভালোবাসার মানুষের খারাপ চরিত্রের সালিশের তোড়জোড় চলছে। দুনিয়ায় হয়তো এই প্রথম এমন একটি ঘটনা ঘটল। এই মানুষটাকে অন্ধের মতো ভালোবেসেছে পাখি। ভাবতেই গা গুলিয়ে আসছে তার। পাখি কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। সে বিচারকদের উদ্দেশ্যে বলে, আপনারা তো ময়নার বকুলের পাপের শাস্তি দিচ্ছেন, কিন্তু বকুল আমার জীবন নষ্ট করলো, তার শাস্তি আমি নিজের হাতে সকলের সামনে দিতে চাই। হ্যাঁ, বকুল তোমার সাথে যা করেছে তা অনেক বড় অন্যায়। এই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। জৈনক বিচারক বললেন। পাখি খুব স্বাভাবিকভাবে বকুলের কাছে যায়, তারপর বলে, একসময় ভাবতাম তুই ছাড়া আমার জীবন বৃথা, কিন্তু এখন বুঝলাম তুই আমার যোগ্য না। তোকে যতটা না ভালোবেসেছি তার চেয়ে দ্বিগুণ ঘৃণা করি এখন। বলেই বকুলের চোখে মুখে থুতু ছিটিয়ে দেয়। তা তো ক্ষান্ত না হয়ে এলোপাতারি কিল ঘুষি মেরে মেরে বলছে, কেন করলি এমন? কেন করলি আমার সাথে প্রতারণা? আমি তো তোকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। তাহলে তুই কিভাবে পারলি এসব করতে? বকুল আর কাউকে কিছু বোঝাতে চেষ্টা করছে না, কারণ সে জানে শত বোঝাতে চেষ্টা করলেও কেউ তার কথা বিশ্বাস করবে না। তাই নিজের কথাগুলো নিজের মধ্যে রেখে চুপচাপ তামাশা দেখে যাচ্ছে। তবে বকুল এত কিছুর প্রতিশোধ খুব দ্রুতই নিবে। পাখি চলে আসার পরে লাঠি হাতে এগিয়ে যাচ্ছে শফিক হাজি। আজ নিজের অপূর্ণ ইচ্ছে পূর্ণ করার সময় এসেছে। এই মেয়ের অনেক দেমাগ, আজ অল্প হলেও দেমাগ ছোটানোর সুযোগ পেয়েছে সে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে ময়নাকে আঘাত করতে থাকে, কিন্তু ময়না মুখ দিয়ে একটুও শব্দ বের করে না। অন্য আরেকজন বকুলকে কয়েক আঘাত করার পরে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারকরা। চম্পা বেগম ময়নাকে চেপে ধরে রেখেছে। মায়ের যদি পড়ে তাহলে তার পিঠে পড়ুক, কিন্তু তার সন্তানের ওপর না। মাঝে মাঝে কয়েকজন মহিলা এসে চম্পাকে টেনে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু চম্পা আবারও ছুটে এসে আবারও সে একইভাবে ময়নাকে জড়িয়ে ধরছে। মাঝে মাঝে অনেকগুলো আঘাত চম্পার শরীরেও পড়ছে, তবুও দূরে যাচ্ছে না। ময়না অবশ্য তার মাকে দূরে যেতে বলছে, কিন্তু চম্পা সেদিকে খেয়াল না করে নিজের সর্বস্ব দিয়ে মেয়ে আগলে রাখতে চেষ্টা করছে। বকুল খেয়াল করে দেখে একই অপরাধের শাস্তি দুইভাবে দুজনকে দেওয়া হচ্ছে। আর কেউ জানুক বা না জানুক, বকুল তো জানে ময়না নির্দোষ। যদি ময়নার পাশে আজ সে না থাকে, তাহলে ওই শফিক হাজি আজ ময়নাকে মেরে ফেলবে। ময়নাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। তাই বকুল তখন বলে ওঠে, আমি এখন এই মুহূর্তে ময়নাকে বিয়ে করতে চাই। বকুলের এক কথায় থমকে যায় সালিশের সকল মানুষের মুখ। সাধারণ জনগণ বকুলের কথাকে সম্মতি দেয়, কিন্তু হাফিজুল ইসলাম আপত্তি করতে গিয়েও পারলেন না। আর বকুলের এই কথায় শফিক হাজির রাগে অগ্নিশর্মা হয়ে যায়। এক নিমিষে সালিশের প্রক্রিয়া পাল্টে যায়। বকুল শক্ত কণ্ঠে শফিক হাজিকে বলে, আর একটা আঘাত যদি ময়নার শরীরে পড়ে
তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সালিশ নামের যে নাটক এখানে চলছে তা এক্ষুনি শেষ করুন। প্রকৃত অপরাধী কে তা আমি খুব তাড়াতাড়ি সকলের সামনে প্রমাণ করে দিব, কিন্তু তার আগে আমি এই মুহূর্তে ময়নাকে বিয়ে করতে চাই। প্রধান বিচারক হাত উঁচু করে শফিক হাজীকে থামতে বলে। চম্পা ময়নাকে জড়িয়ে ধরে নাক মুখে রক্ত মুছে দিচ্ছে। এই এতটুকু সময়ের মধ্যে ময়নাকে আধমরা করে ছেড়েছে। আর কিছু সময় যদি এভাবে নির্যাতন করত তাহলে নিশ্চয়ই ময়না মরে যাবে। বকুল এখানে এ অবস্থায় ময়নাকে কলমা পড়ে বিয়ে করে নিতে চায়। তার কথা মতো একজন মাওলানা বকুল আর ময়নার বিয়ে পড়াতে আসলে ময়না কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়াতে চেষ্টা করে। সে তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছে তার জীবন প্রদীপ আজই নিভিয়ে দিবে। ময়নার সালিশ বসেছে ময়নাদের বাড়ির পাশের বাগানে। ময়না সেখান থেকে উঠে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর পর্যন্ত আসে। চম্পা ভেবেছে হয়তো বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিজের নোংরা ছেঁড়া জামা কাপড় পাল্টাতে যাচ্ছে, কিন্তু ময়না ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে অনেক সময় পার হয়ে যায়। তবুও দরজা না খোলা দেখে চম্পা জানালা দিয়ে উকি দিয়ে দেখে ময়না গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। চম্পা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ময়না ময়না করে কান্না করতে শুরু করে। বকুল চম্পা চিৎকার শুনে ছুটে আসে ময়নাদের বাড়ির ভিতর। চম্পা বারবার দরজা ধাক্কা দিয়ে ময়নাকে ডেকে ডেকে কান্না করছে। বাইরে থেকে মোহন এবং আরো অনেকে বাড়ির ভিতর ছুটে আসে। ময়নার প্রতি মোহনের অনেক রাগ ক্ষোভ, কিন্তু তার পরিমাণ এত না যে তার মৃত্যুতে সে খুশি হবে। বকুল দরজা ভাঙার জন্য দরজায় জোরে জোরে লাথি দিচ্ছে। মোহন ঘরের পিছনে জানালা ভেঙে ময়নাকে উদ্ধার করার জন্য পিছনের দিকে যেতেই মুরগির খোয়ারের সামনে আসে। এখানে সে খড়কুটোর মধ্যে একটা টুপি পরে থাকতে দেখে। মোহন টুপিটা হাতে নিয়ে জানালার কাছে যেতেই বকুল দরজা ভেঙে ফেলে। ঘরে কোনো দড়ি না থাকায় এবং হাতে অল্প সময় থাকায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ময়না। চোখ দুটো অনেক বড় করে বের করে রেখেছে। হাত পা কিছুই নড়াচড়া করতে পারছে না। বকুল কি করবে কোনো কিছু বুঝতে পারছে না। শুধু সে জানে ময়নাকে বাঁচাতে হবে। ময়না ঝুলন্ত পা দুটো উপরের দিকে উঁচু করে ধরে চম্পাকে বলে, চাচি তাড়াতাড়ি বটি নিয়ে আসেন। কিন্তু চম্পার বটি আনতে যাওয়ার মতো অবস্থা নেই। তার জনম দক্ষিণী অসহায় মেয়েটা যে একেবারে তাকে ছেড়ে চলে গেছে। কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করে জীবন পার করেছে সে। চম্পা কাল বাড়ি থেকে না গেলে তার মেয়ের এমন পরিস্থিতি হতো না। এক পা দুই পা করে পিছিয়ে আসতে আসতে চম্পা মাটির দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সেখানেই বসে পড়ে। তার দৃষ্টি ময়নার চোখের দিকে। এক নজরে ময়না তাকিয়ে আছে মায়ের দিকে। আশেপাশে কে কি বলছে, কে কি করছে, কোনো কিছুই চম্পার কান বা মস্তিষ্কে যাচ্ছে না। বকুল ময়নাকে ধরে রাখা অবস্থায় মোহন এসে ময়নার ওড়না কেটে দেয়। সাথে সাথে ময়না লুটিয়ে পড়ে বকুলের কাঁধে। বকুল ময়নাকে অতি সাবধানে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। এ অবস্থায় কোনোভাবেই ময়নাকে শোয়ানো যাবে না। তারপর গলা থেকে ওড়নার ফাঁস খুলে ময়নার চিবুক ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়নাকে ডাকছেন। কিন্তু ময়না একদম নিস্তেজ, মুখ দিয়ে লালা ঝরতে শুরু করেছে। বকুল উপস্থিত সবাইকে ডাক্তার নিয়ে আসার জন্য বলে, কিন্তু অনেকেই মুখ ভেঙচি কেটে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে ব্যস্ত। কেউ কেউ তো মুখের ওপর বলে দিয়েছে, মরার জন্য গলায় ফাঁস দিয়েছে মরুক, বাঁচানোর কি দরকার, এমন বেশ্যা মেয়ে মরলে গ্রামে শান্তি ফিরে আসবে। একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তখনও মানুষের এমন মনোভাব দেখে বকুল আর সহ্য করতে পারছে না। সে সাফ সবাইকে জানিয়ে দেয়, আজ যদি কোনোভাবে ময়না মারা যায় তাহলে পুরো গ্রামে ঘুঘু চড়িয়ে ছাড়ব। সর্বপ্রথম ময়নার কুমারিত্ব পরীক্ষা করা হবে, আর আমি জানি ময়নার কুমারিত্ব এখনো নষ্ট হয়নি। এর সাথে জড়িত কারা কারা আছে সবকিছু আমার জানা।
আর গ্রামের মানুষের এমন বিচার করার ক্ষমতা কিভাবে হয় সেটাও দেখে নিব। ছাড়ব না কাউকে। বকুল কথাগুলো বলার পরে ময়নার বুকে কান পেতে হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে চেষ্টা করে। তারপর আবারও ময়না ময়না করে ডাকতে শুরু করে। পাশে হাঁটুর উপর ভর দিয়ে বসেছিল মোহন। কারণ মৃত্যুর সময় তাকে নিয়ে এমন দৃঢ় কণ্ঠে সাফাই গাওয়াটা অসম্ভব। কতটা সাহস বুকে থাকলে এভাবে কথা বলা যায়। মোহন ক্ষণিকের মধ্যে বিশ্বাস করে নেয় ময়না হয়তো সত্যি কোনো পাপ করেনি। পুরো গ্রামের মানুষ যে বিচারে উপস্থিত, সে বিচারে গ্রামের ডাক্তার থাকবে না তা তো হয় না। কিন্তু তার ব্যাগটা সাথে ছিল না। বকুলের হুমকিতে তিনি একজনকে ব্যাগ নিয়ে আসতে বলে। ময়নার কাছে আসেন। ময়নার কালো গলায় ওনার ফাঁসের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ডাক্তার ময়নার পালস পরীক্ষা করে, এখনো বেঁচে আছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। দ্রুত ময়নার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকে নিয়ে আসতে হবে, নয়তো কোনোভাবেই ময়নাকে বাঁচানো যাবে না। মঞ্জুরা বেগম এক বালতি পানি নিয়ে ময়নার চোখে মুখে দিতে শুরু করে। আর ময়নার ভাইয়েরা ময়নার হাতে পায়ে সরিষার তেল মালিশ করে দিচ্ছে। বকুল ময়নাকে ডেকেই চলেছে। চম্পা চুপচাপ এইসব কিছু দেখছে। ময়নার পুরো শরীর পানিতে ভিজে গেছে, সাথে ভিজে গেছে বকুলও। বেশ কিছুক্ষণ পরে ময়না মুখ হা করে একটা নিঃশ্বাস নেয়। ময়নার ঠোঁট নাড়িয়ে নিঃশ্বাস নিতে দেখি বকুল ময়নাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরেছে যে মনে হচ্ছে কোনো শক্তিই ময়নাকে আজ তার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। এই দৃশ্যটা মোহনের একদম সহ্য হচ্ছে না। চম্পা এবার ময়নার কাছে এগিয়ে আসে। চম্পাকে দেখে বকুল ময়নাকে তার কাছে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা শফিক হাজির কাছে ছুটে আসে। এক হাতে শক্ত করে শফিক হাজির পাঞ্জাবির কলার ধরে অন্য হাতে নাক বরাবর ৩-৪ ঘুষি লাগিয়ে দেয়। সাথে সাথে নাক আর ঠোঁট ফেটে গড়গড় করে রক্ত বেরিয়ে আসে। বকুলের এমন ব্যবহার দেখে হতবাক সবাই। বকুল তাতেও ক্ষান্ত না হয়ে হাজির অন্ডকোষ বরাবর লাথি মারতে সে মাটিতে লুটুপুটি খেয়ে পড়ে যায়। বকুলের বাবা হাফিজুল ইসলাম এবং আরো কয়েকজন এসে বকুলকে টেনে দূরে নিয়ে যায়। বকুল এবার সকলের উদ্দেশ্যে বলে, গ্রামের বিজ্ঞ বিচারকগণ, আপনারা তো ময়না এবং আমার কুকীর্তির বিচার সভায় বসেছিলেন, আর আমাদের কুকীর্তিগুলো স্বচক্ষে দেখেছিল আমার সবচেয়ে আপন এবং একমাত্র ভালোবাসার মানুষ ও আমার বাল্যকালের বন্ধু। তাদের সাক্ষীতে আজ আমি আর ময়না দোষী সাব্যস্ত হলাম, তাই তো? আচ্ছা, আমি স্বীকার করলাম আমরা এই পাপ কাজ করেছি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আমরা দুজনেই সম্মতিতে এই পাপে লিপ্ত হই, তাহলে উঠোনের ওই প্রান্তে কেন ময়নার পোশাক এভাবে ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে আছে, আর আমার শার্টটা কেন এই গলির সামনে পড়ে থাকবে? আপনাদের মন কি বলে? এগুলো তো এক স্থানে, এবং ময়নার জামাটাও তো অক্ষত অবস্থায় থাকার কথা ছিল, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, শফিক হাজি তো এখানে এসেছিল পাখি এবং মোহনের আসার বেশ কিছুক্ষণ পরে, তাহলে শফিক হাজির জুতাটা ময়নার বারান্দায় রাখা ওইসব হাঁড়ি পাতিল এবং থালা বাসনের মধ্যে পড়ে আছে কেন? আজ আপনারা সবাই আমার প্রশ্নের উত্তর দিল। আপনাদের নামে মামলা ঠুকব, না দিলেও মামলা ঠুকব, কারণ আপনারা কান কথায় বিশ্বাস করতে করতে আপনাদের সীমা অতিরিক্ত করে বহু দূরে চলে গেছেন। আপনাদের শায়েস্তা না করা পর্যন্ত আপনারা শোধরাবেন না। মোহন ঘর থেকে বের হয়ে এসেছে, সকলের উদ্দেশ্যে বলে, এই টুপিটা আমি আজ ময়নাদের মুরগির খোয়ারের উপরের খড়কুটোর সাথে আটকে থাকা অবস্থায় পেয়েছি। আমার মনে হচ্ছে এই টুপিটা হাজি সাহেবের। এখন আমারও প্রশ্ন, এই টুপি কিভাবে ওখানে আটকে থাকলো? কারোরই আর বুঝতে বাকি রইল না আসল ঘটনা কি ঘটেছে। তবে ময়নার মুখ থেকে শুনতে পারলে সবকিছু পরিষ্কারভাবে জানা যেত, কিন্তু ময়না তো এখন কথা বলার মতো অবস্থায় নেই। এতক্ষণ ধরে পাখি ময়নাদের বাড়ির বাইরে গলি সোজা দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল। এখন পাখিও মনে মনে
অনুতপ্ত হয়ে গেছে। তাহলে কি সত্যিই বকুল নির্দোষ ছিল? কাল বকুল এবং ময়না দুজনেই কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু অবিশ্বাসের মাত্রা এত বেশি ছিল যে তাদের কোনো কথা বলার বা শোনার সুযোগ দেওয়া হয়নি। আর বকুল কাল থেকে একটা ভিন্ন ধরনের অবস্থায় ছিল। সে কেমন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে গেছিল। আসলে পাখির এবং মোহনের অবিশ্বাস করাটা তার ওপর আলাদা প্রভাব ফেলেছিল। পাখি নিজের ভুল বুঝতে পেরে বকুলের পাশে আসতেই বকুল গর্জে উঠে পাখিকে বলে, সাবধান করে দিচ্ছি পাখি, আমার কাছে আসার চেষ্টা করবে না। যদি এই মুহূর্তে নিজের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে আবার আমার জীবনের সাথে তোমার জীবন মিলানোর মিথ্যা স্বপ্ন দেখাও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যে মেয়ের বিন্দুমাত্র বিশ্বাস নেই তার ভালোবাসার মানুষের প্রতি, সেই ঠুনকো বিশ্বাসী মেয়ের সঙ্গে জীবন পার করা অসম্ভব। তুমি তো বলেছিলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আল্লাহ যদি এমন পরিস্থিতিতে আমাকে না ফেলতো, তাহলে তোমার মতো একটা ভুল মানুষের সাথে আমার জীবন পার করতে হতো। চলে যাও আমার সামনে থেকে। কখনো কোনো দিন ভালোবাসার দোহাই দিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না। আজ সকলের সামনে সুস্থ মস্তিষ্কে এবং সজ্ঞানে আমি ময়নাকে বিয়ে করব। পাখির মন বলছে বকুলের কাছে থেকে ক্ষমা চেনে, কিন্তু মনের কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না। কিভাবে করবে? কাল থেকে কম অপমান তো করেনি বকুলকে। অন্যদিকে মোহন এখন কি করবে বুঝতে পারছে না। মোহন রাগের মাথায় ময়নাকে সন্দেহ করেছে। হয়তো মাঝখানে 2-1 দিন অতিবাহিত হলেই মোহনের রাগ পড়ে গিয়ে ময়নাকে তার মনের কথাগুলো বলে জীবনসঙ্গী হিসেবে ঘরে তুলে নিত। কিন্তু সব কিছু এক ঝটকায় এলোমেলো হয়ে গেছে। নিজের বিবেকের দহনে পুড়ে মরছে সেও। তারপরও সাহস করে মোহন বকুলকে কিছু বলার জন্য অগ্রসর হয়, কিন্তু বকুল তো বকুলই। সে চরম একরোখা, সহজে রাগে না, কিন্তু রাগলে তাকে সামলানো খুব কঠিন। ডাক্তার বেশ কয়েকটি ইঞ্জেকশন এবং একটা স্যালাইন ঝুলিয়ে রেখেছে ময়নার শরীরে। স্বয়ং মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে সে। বকুল বিয়ে না করা পর্যন্ত ময়নাদের বাড়ি থেকে উঠবে না। হাফিজুল ইসলাম এবং বকুলের মামা মামি অনেকভাবে বকুলকে বিয়ে না করার জন্য বুঝিয়েছে, কিন্তু বকুল কোনোভাবেই তাদের কথা মানতে রাজি না। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আকবর আলীর পরিবারের ওপর এত কিছু হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আকবর আলী এবং কুসুম বাড়ি ফিরে আসেনি। ময়নার চিন্তায় চম্পা এতই অস্থির যে তার মনেও নাই তাদের পাশে আকবর নামের ঢালটা নেই। কিন্তু মঞ্জুরা বেগম একবার বাড়ির ভিতর আসছেন, আরেকবার বাইরে গিয়ে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে উকি দিয়ে নিজের ছেলে মেয়ের পথের দিকে চেয়ে দেখছেন। কিন্তু বরাবরই তিনি ব্যর্থ হয়ে আবারও বাড়ির ভিতর ফিরে আসছেন। শফিক হাজিকে পরে দেখে নেওয়ার কথা বলে বকুল ছেড়ে দিয়েছে। তার এখন একটাই উদ্দেশ্য, কোনোভাবেই ময়নাকে একা ছাড়া যাবে না। বকুল জানে এত বড় অপবাদ ময়না কোনোভাবেই সহ্য করবে না। একবার ভাগ্যের জোরে বেঁচে গেছে, কিন্তু সে আবারও এমন কিছু করবে। তাই সবার আগে ময়নাকে বিয়ে করবে, তারপর হাজির বিষয়টা দেখবে। হাফিজুল ইসলাম ছেলের কথায় বাধ্য হয়ে কাজী নিয়ে এসেছেন। ময়না কিছুটা সুস্থ এখন। চম্পা ময়নাকে বকুলের সব কথা বলে, কিন্তু ময়না ঘোর আপত্তি করে বিয়ে করবে না বলে জানায়। কোনোভাবেই তার এই জীবনের সাথে বকুলকে জড়াতে চায় না সে। আবারও বকুল তাকে করুণা করবে, আর এই করুণার দায় তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তার চেয়ে সে মনে মনে যা ভেবে রেখেছে তাই করবে, কিন্তু এবার আর কোনো ভুল সে করবে না। সময় সুযোগ বুঝে নিজেকে শেষ করবে, যেন তাকে বাঁচানোর মতো কেউ আশেপাশে না থাকে। বকুল আগে থেকে জানতো ময়না কোনোভাবেই বিয়েতে মত দিবে না, তাই সে ময়নার সাথে একান্তভাবে কিছু কথা বলতে চায়। চম্পাও মনে মনে চাচ্ছে বিয়েটা হয়ে যাক,
তাই সে ঘর থেকে বের হয়ে বাইরে চলে যায়। ঘরের দরজা খোলা আছে। বকুল জানালা সোজা দাঁড়িয়ে আছে। বকুলকে ঘরে আসতে দেখে ময়না উঠে বসে। প্রায় আধা ঘন্টা পরে বকুল ঘর থেকে বের হয়ে এসে কাজীকে তার সকল প্রক্রিয়া প্রস্তুত করতে বলে। কাজী হাফিজুল ইসলামের অনুমতি নিয়ে সবকিছু লিখতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে আকবর আলীকে নিয়ে। নিজের বাবার অনুপস্থিতিতে মেয়ের বিয়ে কিভাবে সম্ভব? চম্পার এতক্ষণে জ্ঞান ফিরে যে আকবর আলী কাল থেকে এখন পর্যন্ত বাড়ি ফিরে না। আকবর আলী না হয় মাঝে মাঝে এমন নিরুদ্দেশ হয়ে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু কুসুম তো এভাবে দূরে থাকার কথা না। তাহলে কি তাদের সাথেও অন্য কোনো চক্রান্ত করা হয়েছে? কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে আসার পরে আবারও যদি কোনো কারণে বিয়েটা বেঁধে থাকে, তাহলে সব কিছু ভেস্তে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তাই চম্পার অনুমতিতে বিয়ের সব কিছু শুরু হয়। পাখিকে পাখির মা বাবা নিয়ে গেছে। মোহনের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব না, তাই সেও চলে গেছে। এত এত মানুষের ভিড়ে যে বকুলের বিয়ের কথা ছিল, সেই বকুলের বিয়েতে মাত্র 4-5 জন মানুষ উপস্থিত। স্বাভাবিক নিয়মে বকুল আর ময়নার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। চম্পা এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আকবর আর কুসুমের কথা ভেবে চিন্তায় অস্থির হয়ে যায়। ময়নার অবস্থা হেঁটে চলার মতো নেই। বকুল ময়নাকে আজ এক্ষুনি নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। চম্পাও চাচ্ছে বকুলের হাতে ময়নাকে তুলে দিয়ে আকবর আর কুসুমের খোঁজে বের হতে। কারণ চম্পা জানে ময়নাকে যদি কেউ আগলে রাখতে পারে, তবে সেটা হচ্ছে বকুল। ময়নাকে বকুল আর কোনোভাবেই এখানে রাখতে চায় না। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে হাফিজুল ইসলাম এখান থেকে চলে যান। বকুল একাই রয়েছে আকবর আলীর বাড়িতে। চম্পা, মঞ্জুরা বেগম এবং ছোট ভাইদের থেকে বিদায় নিয়ে ময়নাকে একটা ভ্যানে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ে বাড়ি বলে কথা, এখানে সেখানে জমা হয়ে গিজ গিজ করছে আত্মীয় স্বজন, কিন্তু কেউ এক পা এগিয়ে আসে না ময়না আর বকুলকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। বাইরে বারান্দার সিঁড়ির ওপর বসে বসে এতক্ষণ ধরে বকুলের মা বেলি কান্না করছিলেন, কিন্তু যখনই বকুল আর ময়নাকে ভিতরে আসতে দেখেছে, তখনই চুপচাপ উঠে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বকুলের মামা অস্থির হয়ে দরজা ধাক্কাতে লাগলে বেলি খুব শান্তভাবে বলে, চিন্তা করবেন না, আমি কারো মতো গলায় ফাঁস দেওয়ার বা আত্মহত্যা করার নাটক করে কোনো কিছু হাসিল করব না। আর আমার অবস্থা এখনো এতটাও খারাপ হয়নি যে আমাকে আত্মহত্যা করে কাউকে পুরো ঘরবাড়ি বিষয় সম্পত্তি ভোগ করতে দিব। এই ঘরবাড়ি সয় সম্পত্তি, ছেলে, সবকিছু আমার। 2 দিনের অতিথি, শুধু অতিথি হিসেবে থাকবে, বাড়ির মালকিন হবার জন্য নয়। বকুলের মায়ের কথা শুনে বকুলের মামি মুচকি হেসে দেন। খুব বড়াই করত নিজের ছেলেকে নিয়ে, আজ এক নিমিষেই সব বড়াই মাটির সাথে মিশে গেছে। বেলিকে কিছু জবাব দেওয়ার জন্য বকুলের মামির মন নিষ্ফিস করছে, কিন্তু হাজার হলেও তিনি ভদ্র পরিবারের মেয়ে, তাই চুপচাপ কথাগুলো মনে সাজিয়ে নিচ্ছেন। সময় আরও আসবে, তখন না হয় জবাবগুলো দেওয়া যাবে। ময়নাকে বিদায় দেওয়ার পরই চম্পা আলালকে সাথে নিয়ে শহরের দিকে ছুটতে থাকে। তার বিশ্বাস নিশ্চয়ই আকবর এবং কুসুমের সাথে খারাপ কিছু হয়েছে। গতকাল থেকে অনাহারে থেকে চম্পার শরীরে এক বিন্দু শক্তি নেই। এলোমেলো শাড়িতে এলোমেলোভাবে পা ফেলে এগিয়ে যাচ্ছে তারা, কিন্তু তেষ্টায় বুক ফেটে যাওয়ার অবস্থা চম্পার। রাস্তার ধারের একটা টিউবওয়েল থেকে পানি খেয়ে সামান্য শক্তি ফিরে পায়। আবারও হাঁটতে শুরু করে। গ্রামের শেষে হাট, সে হাট পেরিয়ে বেশ দূরে চলে গেছে তারা। আলাল আর হাঁটতে পারছে না, কাল সন্ধ্যায় খেয়েছে, আর তারপর থেকে এত কিছু ঘটেছে যে কেউ এক ফোঁটা পানিও মুখে দেয়নি। একটা গাছের ছায়ায় বসে আলাল বলে, আম্মা, আর তো হাঁটতে পারি না। চম্পার মন কিছুতেই বসতে চাইছে না, কিন্তু আলাল তো ছোট মানুষ, তাই সে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়ায় বসে। খানিকক্ষণ পরে দূরে একটা ভ্যান গাড়ি করে কাউকে এগিয়ে আসতে দেখে। হ্যাঁ, আকবর আর কুসুম। কিন্তু তারা এভাবে অন্য কারো শরীরে হেলান দিয়ে বসে আছে কেন? কি হয়েছে তাদের? চম্পা উঠে 2 ধাপ এগিয়ে যায়।
আর আকবর এবং কুসুমকে দেখে হাউমাউ করে কান্না করতে শুরু করে। আকবর আলী যা ভেবেছে তাই হলো। নিশ্চয় হাজি বাড়ির জমি দখল করে নিয়েছে, আর তাই এমন পাগল বেশে চম্পা রাস্তায় এসে দাঁড়িয়েছে। কিন্তু ময়না, ময়না কোথায়? তাহলে কি তার বাড়ির সাথে ময়নাকেও? না, এটা হতে পারে না। চম্পা কান্না করতে করতে জিজ্ঞেস করে, কোথায় ছিলে সারা রাত, আজ সারাদিন? কেন বাড়ি ফিরোনি? কুসুম, তুমিও কি তোমার ভাইয়ের মতো আক্কেল জ্ঞান হারিয়ে ফেলেছ? তুই এখানে কেন? কি হয়েছে? আমার বাড়িঘর কি দখল করে নিয়েছে? বাড়ি দখল করেনি, কিন্তু অন্য সর্বনাশ হয়েছে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। কাল বৈশাখী এক ধমকা হাওয়ায় ভেঙে তছনছ করে দিয়েছে সবকিছু। কুসুম এখনো মাতাল মানুষের মতো টলছে। সে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তখনই ভ্যানে থাকা অপরিচিত লোকটা বলে ওঠে, আপনি কি ওনাদের পরিবারের কেউ? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি কে? আপনাদের ভাগ্য ভালো, ওনারা বেঁচে আছেন। আজ সকালে আমি রাস্তার পাশে ঝোপের ভেতর ওনাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকি। প্রথমে ভেবেছিলাম ওনারা হয়তো মারা গেছেন, কিন্তু পরে দেখলাম বেঁচে আছে। চোখে মুখে পানি দেওয়ার পরে ওনার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর থেকে তিনি বারবার শুধু একই কথা বলে যাচ্ছে, ওনার ঘর বাড়ি কেউ দখল করে নিচ্ছে, তাড়াতাড়ি তাকে বাড়ি ফিরতে হবে। এদিকে ওনার অবস্থা উঠে দাঁড়ানোর মতো না। আর তাছাড়া এই মহিলার তখনও জ্ঞান ফিরেনি। ডাক্তার দেখিয়ে তারপর কোনো রকম এভাবে একটু নড়াচড়া করতে পারছে। কি হয়েছিল? কেন এমন করছিল? আমার মনে হয় ওনারা ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। ওনাদের জ্ঞান শূন্য করে যা কিছু ছিল সব নিয়ে গেছে। তবুও ভাগ্য ভালো, জানে বেঁচে গেছে। অনেকের তো জান চলে যায়। ওনার কথা শুনে চম্পা কি করবেন কি বলবেন কিছুই বুঝতে পারছে না। আকবর তো বারবার চম্পাকে জিজ্ঞেস করছে বাড়িতে কি হয়েছে, কেন সে এত দূর এভাবে এসেছে। কিন্তু চম্পা কোনো জবাব না দিয়ে আগে বাড়িতে আসার জন্য বলে, কারণ এমন আকবর এবং কুসুম এর অবস্থা ভালো না। তার উপর যদি এই রাস্তায় নতুন করে জানতে পারে বাড়ির কথা, তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। এতক্ষণ যে লোকটা ওদের সাথে এসেছিল, সেই লোক এবার চম্পার কাছে কুসুমকে দিয়ে চলে যায়। পুরো রাস্তায় বহুবার আকবর আলী নানান রকম প্রশ্ন করেছে, কিন্তু চম্পা কোনো জবাব না দিয়ে বাড়ি ফিরে আসে। রাস্তায় বসেছিল মঞ্জুরা বেগম। এভাবে কুসুম আর আকবরকে দেখে মঞ্জুরা বেগম পাগলের মতো কান্না করতে শুরু করে। এমনি খিটখিটে স্বভাব ওনার, তার ওপর এত কিছু নীরবে সহ্য করা তার পক্ষে সম্ভব না। তিনি এলো পাথারি শফিক হাজিকে গালিগালাজ করতে শুরু করে দেয়। এদিকে আশেপাশে কোথাও ময়নাকে না দেখে আকবর আলী জিজ্ঞেস করে, আমার ময়না কই গেছে? ময়নাকে দেখি না কে? তুমি আগে ঘরে আসো। আম্মা, আপনি কুসুমরে ঘরে নিয়ে যান। আগে তুই ক, আমার মাইয়া কই? কি হয়েছে আমার ময়নার? কিছু হয়নি, ময়না এখন ভালো আছে। তাহলে ময়না এখানে আসে না কেন? আমার মাইয়া আমার এমন অবস্থায় তো কোনোভাবেই দূরে থাকবে না। সত্যি করে বল হারামজাদি, ময়না কই গেছে? আকবর আলী প্রচুর রেগে যায়, তাই বাধ্য হয়ে চম্পা পুরো ঘটনা তাকে বলে। সবকিছু শোনার পরে দুর্বল শরীর নিয়ে আকবর শফিক হাজির কাছে ছুটে যেতে চেষ্টা করে, কিন্তু চম্পা আর আলাল দুলাল মিলে আকবরকে আটকায়। চম্পা আশ্বাস দিয়ে বলে, বকুলের কাছে ময়না খুব ভালো থাকবে। আগে নিজেকে সুস্থ করার পরে হাজির সাথে বোঝাপড়া করলেও হবে। একটা আনন্দঘন বিয়ে বাড়ি মুহূর্তেই পরিণত হয় দুর্বিষহ পরিস্থিতিতে। বকুল নিজের বাড়ি ফিরে আসার অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও কেউ বকুল বা ময়নার সাথে কথা বা দেখা করেনি। ময়নাকে নিজের ঘরে রেখে বকুল মায়ের ঘরের সামনে এসে তার মাকে ডেকে দরজা খোলার জন্য বলে, কিন্তু বেলি খুব অভিমানী একজন মানুষ। এত ডাকার পরেও দরজা না খুলে ভেতরে থেকে বলে, আমার কাছে কেন এসেছিস? যা, চলে যা। আমি কে তোর? বড় হয়ে গেছিস, নিজের ইচ্ছে মতো যা খুশি তা করতে শিখে গেছিস। এমনকি বিয়েটাও নিজের ইচ্ছে মতো করলি। যা, বইয়ের আঁচলের নিচে গিয়ে থাক। একবারও কি তোমার মনে পড়ছে না যে তোমার আদরের ছেলে কাল থেকে না খেয়ে আছে? বকুলের কথা শেষ না হতেই খট করে দরজা খুলে বেলি বের হয়ে আসে। নিজের ছেলে চোখ মুখ চুল নেড়ে নেড়ে কান্না করতে করতে বলে,
তোরা কে কই আসিস? আমার বাপের জন্য কেউ খাবার নিয়ে আয়। আয় বাপ আয়, এখানে বস। বিছানায় বকুলকে বসিয়ে রেখে বেলি নিজেই ছুটে যায় রান্নাঘরে। তারপর প্লেটে করে খাবার নিয়ে এসে বকুলকে খেতে দিয়ে বলে, বাজান রে, কেন তুই ওই নষ্টা মেয়ের বাড়িতে গেলি? আমার সাজানো সংসারে কেন আগুন জ্বালালি? ওই মাইয়ারে তুই তালাক দে, আমি ওরে পোলার বউ হিসাবে মানি না। বকুল খুবই শান্তভাবে তার মাকে বলে, আমি জানি তুমি ময়নাকে পছন্দ করো না, এটাও জানি তুমি পরীর মতো সুন্দরী মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে চাইতে। তোমার পছন্দ মতোই তো সুন্দরী আর বংশীয় ঘরের মেয়েকে বিয়ে করার জন্য সবকিছুর আয়োজন করা হলো, কিন্তু কি হলো বলো? তুমি আমরা সবাই চেয়েছিলাম পাখির সাথে আমার বিয়ে হোক, কিন্তু আল্লাহ এটা চাননি। আর চাননি বলেই হয়তো তার অদৃশ্য কোনো ইশারায় এমন ঘটনার সম্মুখীন হতে হলো আমাদের। হয়তো এই বিয়েতে এমন কিছু নেয়ামত আল্লাহ লিখে রেখেছেন যাতে আমার এবং আমাদের সবার কল্যাণ লুকিয়ে আছে। আর তাছাড়া তুমি কি চাইতে যে তোমার একমাত্র ছেলের বউ তোমার ছেলেকে সবসময় সব বিষয় নিয়ে অবিশ্বাস করুক, সন্দেহ করুক? এটা ঠিক যে পাখি আমাকে ভালোবাসে, কিন্তু পাখি ভালোবাসার পাশাপাশি আমাকে সন্দেহ করে, অবিশ্বাস করে। মাগো, ভালোবাসায় কখনো সন্দেহ অবিশ্বাস থাকে না। পাখি যদি আমাকে মন থেকে বিশ্বাস করত, তাহলে এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়াতো না। মা, আল্লাহর ওপর ভরসা রাখো, আর একটা পবিত্র সম্পর্ক শুরু না হতে তা শেষ করার কথা মুখে এনো না। বকুল কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়িয়ে যায়। বেলি কিছু একটা ভেবে চুপ থেকে বলে, উঠলি কেন বাজান, খেয়ে নে। মা, কাল থেকে ময়নাও কিন্তু না খেয়ে আছে। বেলির মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তিনি চোখ দুটো বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। তারপর বলেন, এখন কি তাহলে আমাকে তোর বউয়ের পা ধরে ভাত খাওয়ার জন্য অনুরোধ করতে বলছিস? না মা, এমন না, খাবারটা আমি ঘরে নিয়ে গিয়ে ময়নাকে খাইয়ে দিই। সে কখনো কারো থেকে খাবার চাইবে না, আর এই বাড়ির কেউ হয়তো তাকে খাওয়ার জন্য ডাকবেও না, তাই আমি ময়নাকে খেতে বলে আসি। বউ নিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই তুই এভাবে পর করে দিলি। কাল থেকে ময়না না খেয়ে আছে, এটা ঠিকই বুঝলি, কিন্তু কাল থেকে তোর মাও যে না খেয়ে আছে সেটা দেখলি না? বকুল কোনো রকম কথা না বলে খাবারের প্লেট আর জগ হাতে নিজের ঘরে আসে। ময়না এতক্ষণ বকুলের ঘরটা দেখছিল। কি সুন্দর সুন্দর আসবাবপত্র, কি সুন্দর কাঠের তৈরি খাট, বিছানাটা কত নরম আর ফুল দিয়ে সাজানো। বাসর ঘর বলে কথা, কত শখ নিয়ে এত নিখুঁতভাবে বাসর ঘর সাজিয়েছে, অথচ সেই শখ স্বপ্ন সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে। এর জন্য সে নিজে দায়ী। ময়না আবারও নিজেকে অপরাধী বলে মনে মনে কষ্ট পেতে শুরু করে। বকুল খাবারের প্লেট হাতে ভিতরে ঢোকার আগে উহুক উহুক করে সতর্ক সংকেত দিয়ে ভিতরে প্রবেশ করে। ময়না যদিও আগে থেকে নিজের পোশাক ঠিক করে রেখেছে, তবুও ওড়নাটা টেনে ভালো করে গায়ে পেঁচিয়ে নেয়। পাশের টেবিলের ওপর প্লেট রেখে ময়নাকে খেয়ে নিতে বলে। ময়নার খুব সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু পেটে প্রচুর ক্ষুধাও ছিল। বকুল ময়নাকে বুঝিয়ে বলে, ময়না, মন না চাইলেও তোমাকে খেতে হবে, আর ডাক্তার তোমাকে ঘুমের ওষুধ দিয়েছেন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিশ্রাম নাও। আর হ্যাঁ, কোনো উল্টো পাল্টা চিন্তা করবে না। মনে রেখো, মৃত্যু সবকিছু সমাধান না। ময়না মাথা নিচু করে চুপ করে আছে। বকুল আবারও ময়নাকে হাত ধুয়ে খেতে বললে ময়না হাত ধুয়ে খেতে শুরু করার আগে বকুল খেয়েছে নাকি জিজ্ঞেস করে। বকুল বলেছে তার খাওয়া শেষ হলে মায়ের সাথে খাবে বলেছে। বকুলের এই কথা শুনে ময়নার আরো ভালো লাগে বকুলকে। এমন একটা পরিস্থিতিতে বকুল ময়না এবং মা দুজনের সাথেই একদম সঠিক দায়িত্ব পালন করছে। ময়নার খাওয়া শেষ না পর্যন্ত বকুল সেখানেই থাকলো। তারপর ময়নাকে চুপচাপ ঘরে বিশ্রাম নেওয়ার জন্য বলে সে বাইরে চলে আসতেই ময়না বকুলকে বলে, আব্বা বাড়িতে আসছে নাকি সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি রাতে একবার তোমাদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসব। কথাগুলো বলার পরে বকুল ঘর থেকে বেরিয়ে আসে, আর আসার সময় দরজা লাগিয়ে দিয়ে আসে। বকুল আবারও বেলির কাছে যায়। অভিমানী বেলি মুখ ভার করে বসে আছে। বকুল মায়ের কোলে মাথা রেখে বলে, আমি কিন্তু এখনো কিছু খাইনি। আমাকে কি সারা রাত না খেয়ে রাখার চেষ্টা করছো? বকুলের মা এখনো কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বকুল আবারও বলে,
অনেক আশা করে আসলাম মায়ের হাতে খাবো বলে, কিন্তু আজ আমার কপালে খাবার নেই। যাই, না খেয়ে বাইরে যাই। বকুল উঠে যেতে লাগতেই বেলি বকুলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই কান্না 25 বছরের স্বপ্ন ভাঙার কান্না। তিলে তিলে ছেলেকে বড় করার পরে এক নিমিষে সব শেষ হওয়ার কান্না। বকুল এবার বলে, তুমি এমনভাবে কান্না করছো যেন মনে হচ্ছে আমি মারা গেছি। কথাটা পুরো না বলতেই বেলি বকুলের মুখ চেপে ধরে। তারপর এইসব কথা আর কখনো মুখে না আনার জন্য বলে। সবশেষে আবারও রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। বকুল প্রথমে নিজের হাতে মাকে খাইয়ে দেয়, তারপর সেই প্লেট থেকে বেলি বকুলকে খাইয়ে দেয়। জানালা দিয়ে এই দৃশ্যটা দেখে বকুলের বড় মামি। তিনি ঈর্ষান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। বকুলের মাথায় কি চলছে তা কেউ জানে না। বাড়ি ভর্তি আত্মীয়রা, অথচ কেউ ভুলও বকুলের ঘরের আশেপাশে যায়নি। বরং সবাই নিজের জিনিসপত্র গোছগাছ শুরু করেছে। সকাল হলেও ফিরে যাবে সবাই। অনেক রাত হয়ে গেছে, এখনো বকুল বাড়ি ফিরে আসেনি। হাফিজুল ইসলাম শঙ্কিত মনে টর্চ লাইট হাতে বাড়ি থেকে বের হয় বকুলকে খোঁজার উদ্দেশ্যে। শফিক হাজি ভীষণ চাপের মধ্যে আছে। কি থেকে কি হয়ে গেছে সে ভেবেছিল একটা, আর ঘটে গেল অন্যটা। নিশ্চয় সকাল হওয়ার সাথে সাথে বকুল তার জন্য জম হয়ে দাঁড়াবে। তাই বকুলের একটা হেস্তনেস্ত না করা পর্যন্ত শফিক হাজির চোখে ঘুম আসবে না। কিন্তু কিভাবে, কার মাধ্যমে বকুলকে পাকড়াও করবে শফিক হাজি? এইসব চিন্তায় চিন্তায় অস্থির হয়ে ঘুম হারাম হয়ে গেছে তার। এদিকে শফিক হাজির বউ আজ তাকে ঘরে নেয়নি। এমন চরিত্রহীন স্বামীকে কেই বা ঘরে নিবে? মা ছেলে মিলে ইচ্ছে মতো অনেকগুলো কথা শুনিয়েছে সন্ধ্যাবেলা, কিন্তু ওই যে জায়গা জমির বড়াই। শফিক হাজি সাফ ছেলেকে বলে দিয়েছে, যদি তার বিরুদ্ধে মা ছেলে কেউ কোনো কথা বলে তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এটা শোনার পরে ছেলে ছেলের ঘরে চলে যায় এবং মা মায়ের ঘরে চলে যায়। শফিক হাজি আলগা ঘরে শুয়ে শুয়ে এতক্ষণ এইসব কথা ভাবতে ভাবতে প্রস্রাবের চাপ পেয়েছে। সে উঠে ঘরে দরজা খুলতেই কেউ আচমকা তার মুখ গামছা দিয়ে বেঁধে পাজাকলা করে অনেক দূরে নিয়ে আসে। শফিক হাজি তো উ উ করে নিজেকে ছোটানোর চেষ্টায় ব্যস্ত। নড়াচড়াও করতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। এভাবে কতক্ষণ ধরে তাকে নিয়ে গেছে তার ধারণাও নাই। তারপর হঠাৎ করে তাকে ফেলে দেওয়া হয়। এত বড় এবং বয়স্ক মানুষকে ফেলে দেওয়ার জন্য খুব ব্যথা পায়। সে আ করে চিৎকার করতে চেষ্টা করে, কিন্তু মুখ বাধা থাকায় আওয়াজটা বাইরে আসে না। হালকা চাঁদের ঝাপসা আলোয় শফিক হাজি খেয়াল করে বেশ কয়েকজন মেয়ে মানুষ তাকে ঘিরে নিয়ে আছে, আর 2 জন মিলে হাত পা বাঁধছে। হাজি বাধা দিতে গেলে অর্ধ ক্ষয় হওয়া ঝাঁটার আঘাত পড়ছে তার হাঁটু, পিঠ, এক কথায় সমস্ত শরীরে। আর নারকেল পাতার শির দিয়ে তৈরি ঝাঁটা যদি অর্ধ ক্ষয় হয় তাহলে প্রতিটি শিরের মাথা সূচের মতো সূচালো হয়। সেগুলো হাজির নাদুস নুদুস শরীরে আরামসে ফুটে যাচ্ছে। হাজিকে বাধা শেষ। এখন প্রত্যেকটি মেয়ে ঝাঁটা হাতে নিয়ে এলো পাথারি ইচ্ছে মতো পিটাতে আরম্ভ করে। শফিক হাজির মুখ দিয়ে শুধু উ উ শব্দ বের হচ্ছে, আর চিংড়ি মাছের মতো চটাং চটাং করে লাফালাফি করছে। মারের এক পর্যায়ে এসে সবাই বসে পড়ে। হাজি সকলের পা ধরে ক্ষমা চাইতে চেষ্টা করে, কিন্তু তার যে মুখ বাঁধা, কিভাবে বলবে? এদিকে শরীরের যা অবস্থা, সে 1 ইঞ্চি নড়তে পারবে না। কিন্তু এই মহিলাগুলো কে হতে পারে? এত লম্বা লম্বা মহিলা তো এই গ্রামে আগে কখনো দেখেনি। এদের কে ভাড়া করেছে? নাকি গ্রামে যে সকল মেয়ের সঙ্গে এতদিন সে খারাপ উদ্দেশ্যে নজর দিয়েছে তারা জোট বেঁধে প্রতিশোধ নিতে এসেছে? এইসব কথা ভাবতেই একজন মহিলা নিজের ঘুমটা ঠিক রেখে হাজির পোশাক খুলতে শুরু করে। আরে বেচারি, তোদের মনে যদি এইসব ইচ্ছে আছে তাহলে আগে মেরে আদমরা করলি কেন? এই শরীরে কাপড় খোলা আর না খোলা সমান। শফিক হাজি জামা কাপড় খুলে একদম উলঙ্গ করে আবারও 1 দফা উত্তম মাধ্যম দিয়ে সেখানে ফেলে রেখে চলে আসে সবাই। অবশ্য ফেলে আসার আগে জ্ঞান হারিয়ে ফেলেছিল তিনি। রাত অনেক হয়েছে। ময়না বেশ কিছুক্ষণ জেগেছিল, কিন্তু তারপর আর তার পক্ষে জেগে থাকা সম্ভব হয়নি।
খাটের ওপর থেকে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে মেঝেতে ঘুমিয়ে আছে ময়না। বকুল বাড়ি ফিরে দরজায় কড়া নাড়তি ময়না পাতলা ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে ঘুম থেকে উঠে ভুলেই গিয়েছিল তার বিয়ে হয়েছে, আর সে এখন অন্য কারো বাড়িতে বউ হয়ে এসেছে এবং তার ঘরে তার স্বামীর প্রবেশের সময় হয়েছে। যাই হোক, কয়েক সেকেন্ডের মধ্যে ময়না বুঝতে পারে বাইরে বকুল এসেছে, তাই সে উঠে গিয়ে দরজা খুলে দেয়। ময়নাকে এভাবে মেঝেতে ঘুমাতে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু মুখে কোনো প্রশ্ন করে না। নিজের গেঞ্জি খুলে আলনার উপর রাখতে রাখতে বলে, আকবর চাচা আর ফুফু নাকি অজ্ঞান পাটির খপ্পরে পড়েছিল। কাল রাত থেকে জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়েছিল, আর আজ সকালে লোকজন দেখে ডাক্তার দেখিয়ে সুস্থ করতেই দুপুর হয়ে গেছে। সন্ধ্যার আগে ওনারা বাড়িতে এসেছেন। এখন আকবর চাচা সুস্থ হলেও কুসুম ফুফুর অবস্থা তেমন ভালো না। আসলে আকবরকে জ্ঞান শূন্য করে টাকা ছিনিয়ে নেয়, আর তারপর কুসুমের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে ওই চক্র, যার জন্য কুসুমের ওপর জ্ঞান শূন্য করার মেডিসিন বেশি প্রয়োগ করেছে। আর অতিরিক্ত মেডিসিনের প্রভাবে এবং পাশবিক নির্যাতনের জন্য কুসুমের অবস্থা খারাপ। ময়নার খুব ইচ্ছে করছে তার বাবার কাছে বসে কেমন আছে জিজ্ঞেস করতে। ইচ্ছে করছে ফুফুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করতে কি কি ঘটেছে তার সাথে। ময়নাকে হাজির চক্রান্ত থেকে উদ্ধার করতে তার ফুফুও কম চেষ্টা করেনি, কিন্তু সবসময় সব জায়গাতে মনের কথা প্রকাশ করতে নেই। ময়না চুপচাপ বকুলের কথাগুলো শুনে বকুলকে বলে, আপনি ঘুমিয়ে পড়ুন, কাল থেকে আপনার ওপরও কম কিছু যায়নি। তুমি নিচে বিছানা করেছো কেন? তোমার পিঠে হাঁটুতে এমনকি সমস্ত শরীরে ব্যথা, শক্ত জায়গাতে ঘুমালে আরো ব্যথা করবে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাবো। এমন শক্ত জায়গাতে শুয়ে এত জীবন কাটিয়েছে, চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হবে না নিচে ঘুমালে। বকুল আর কোনো কথা না বাড়িয়ে খাটে শুয়ে পড়ে, আর ময়না মেঝেতে। হয়তো এই রাতকে অন্যভাবে চিন্তা করে রেখেছিল বকুল। এই রাত নিয়ে হাজারো স্বপ্ন, হাজারো শখ আহ্লাদ জড়িয়েছিল, কিন্তু তা শুধুমাত্র দীর্ঘশ্বাস ছাড়া অন্য কিছুই না। এখন ময়না হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু বকুল কিছুতেই ঘুমাতে পারছে না। বুকের কোথাও যেন পাখির জন্য হু হু করে কেঁদে উঠছে। সেই বছরের পর বছর থেকে বউ হিসাবে পাখিকে স্বপ্ন দেখেছে, কত শত ভালোবাসার স্মৃতি লুকিয়ে আছে তাদের। কিন্তু এত ভালোবাসার ফলাফল কি? ফলাফল তো সে অবিশ্বাস। ভালোবাসার মানুষকে পাখি কেন বুঝলো না? শুধু একবার যদি পাখি বলতো, সে এইসব কিছু বিশ্বাস করে না। তার বকুল কখনো এমন করতে পারে না। তাহলে দুনিয়া উল্টে গেল, পাখি আর বকুলের মিলন আটকে রাখা যেত না। বকুল বিছানায় শুয়ে পাখির এক একটা স্মৃতি মনে করে নীরবে বালিশ ভেজাচ্ছে। নিচে শুয়ে ময়না অনুভব করতে পারছে তার এত দিনের ভালোবাসার মানুষ এখন অন্য কারো স্মৃতির স্মরণে ব্যস্ত। হয়তো সেও কান্না করছে, কিন্তু তার কান্নার কারণ অন্য কেউ। আর পাখি কি ঘুমাতে পারছে? সে তো বকুলকে মন থেকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই তার চোখেও আজ ঘুমের বদলে কান্নার ঝর্ণা বয়ে চলছে। এতজনের চিন্তার ফাঁকে বকুল, পাখি, ময়না হয়তো জানেও না তাদের মতো অন্য আরেকজন আজ নির্ঘুম রাত পার করছে, আর সেটা হলো মোহন। হ্যাঁ, আজ মোহনের বুকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা চলছে। নিজের মনে জেগে ওঠা ভালোবাসার কথাগুলো আজীবন অব্যক্ত থেকে গেল, আর কখনো কোনো দিন তার প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা জানানোর অধিকার পাবে না। সকালে সূর্যোদয় হয়েছে অনেক আগে। নিজেকে কোনো ধান ক্ষেতের আইলের মাঝে আবিষ্কার করে শফিক হাজি, কিন্তু তার শরীরে কোনো সুতা নেই। তিনি এখানে কিভাবে এলেন? কে তাকে এমন নগ্ন করলো? ভাবতেই মনে পড়ে গত রাতের কথা। এখন কিভাবে সে জনসম্মুখে যাবে, আর এভাবে এখানেই বা কিভাবে থাকবে? শফিক হাজি এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। পুরো শরীর দিয়ে ফোঁটা ফোঁটা রক্তকণা বের হয়ে আছে। এগুলো ঝাঁটার খিলাল ফোঁটার ক্ষত থেকে বের হচ্ছে। পুরো শরীর এত পরিমাণ ব্যথায় জর্জরিত যে শফিক হাজি নড়তেও পারছে না।
অনেক চেষ্টার পরে কোনো রকম মাথা উঁচু করে উঁকি মেরে আশেপাশে কেউ আছে নাকি দেখে। ভাগ্য ভালো, আশেপাশে কেউ নাই। সে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। দূরে কিছু কলা গাছ দেখা যাচ্ছে। সেখান থেকে কলা পাতা দিয়ে আপাতত নিজেকে আবরণে নিয়ে আসতে হবে। তারপর বাড়ি ফিরে যা করার করবে সে। শফিক হাজী লজ্জায় অতি সাবধানে এগুতে থাকে। এমন সময় পাড়ার কিছু দুষ্ট পোলাপান ওনার সামনে পড়ে। দাড়িওয়ালা বুইড়া মানুষকে এমন জন্মদিনের পোশাককে দেখে হো হো করে হেসে ওঠে। আরও সবাইকে ডাকতে যায়। শফিক তাদের ধমক দেয়, কিন্তু তারা সেদিকে পাত্তা না দিয়ে দৌড়ে পাড়ায় চলে যায়। হাজি দ্রুত কলা পাতা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বাড়ির দিকে আসে। রাস্তায় অনেকের সাথে হাজির দেখা হয়, কিন্তু সকলে প্রথম নজর পড়ার সাথে সাথে নজর নামিয়ে নেয়। দ্বিতীয়বার ফিরেও দেখেনি। বকুল ঘুম থেকে উঠেনি। ময়না অনেক ভোরে ঘুম থেকে উঠেছে। এতক্ষণ সে ঘরে বসে ভাবছিল তার কি বাইরেও সংসারের কাজে হাত লাগানো উচিত, নাকি এভাবে ঘরে থাকবে। বাইরের কেউ যদি তার কাজ করা ভালোভাবে না নেয়। আবারও ভাবছে যদি এভাবে ঘরে বসে থাকাটাও মেনে না নেয় তাহলে। অনেক অপেক্ষা, অনেক চিন্তা করার পরে ময়না ঘরের বাইরে আসে। উঠোনে বারান্দায় বসে আছে অনেকে। এতক্ষণ সবাই নানান রকম কথা আলাপ আলোচনা করছিল, কিন্তু ময়নাকে বাইরে আসতে দেখে সবাই কেমন চুপ হয়ে গেছে। বারান্দায় হেলান দেওয়া ঝাঁটাটা হাতে নিয়ে ময়না বারান্দা ঝাড়ু দিতে শুরু করে। তখনই বকুলের মা বলে ওঠে, যদি বাড়ির কাজ করে আমার মন ভোলাতে চেষ্টা করে তাহলে তা ভুল চিন্তা হবে। এইসব করে আমার ছেলের মাথা খেতে পারলেও আমার পারবে না। ময়না ওনার কথায় কিছু মনে না করে পুরো বাড়িটা ঝাড়ু দেয়। এত বড় বাড়ি ঝাড়ু দিতে তার কোমর ব্যথা হয়ে যায়। এর মধ্যে বকুলের মামি এসে বলে কলপারের বাসনগুলো পরিষ্কার করে দিতে। ময়না কলপারে গিয়ে বাসন মাজার সময় হাঁটুতে প্রচুর ব্যথা অনুভব করে। কাল এইসব জায়গাতে আঘাত করায় এগুলো ব্যথা হয়ে আছে। আর এখন পিঁড়িতে বসতে গিয়ে উরুর সাথে হাঁটুর সংঘর্ষ লেগে বেশি ব্যথা করছে। বকুলের ঘুম ভাঙার পরে ঘরে ময়নাকে না দেখে সে বাইরে আসে। উঠোন বা বারান্দায় কোথাও ময়নাকে দেখতে পায় না। তাই সে কলপারে যায়, আর সেখানে এক পালা হাঁড়ি পাতিলের মাঝে ময়নাকে দেখে মনে মনে ভীষণ রেগে যায়। কিন্তু রাগগুলো প্রকাশ না করে ময়নাকে বলে, ময়না একটু ঘরে আসো তো। আপনি যান, আমি এক্ষুনি আসছি। তুমি আমার সাথে ঘরে যাবে? হয়ে গেছে তো, আসছি। সংসারের কাজ করার জন্য তোমার বাকি জীবন পড়ে আছে, কিন্তু তুমি এখন অসুস্থ। এখন তোমার কাজ করার কোনো দরকার নেই। আর কখনো আমি ডাকলে দ্বিতীয় কোনো কথা বলবে না। এখন আসতে বলছি মানে তুমি এখনই আসবে। ময়না হাত দিয়ে চুপচাপ উঠে বকুলের পিছু পিছু চলে আসে। এটা দেখে বকুলের মামি বেলিকে বলে, খুব না বলতেন, সংসার সন্তান এগুলো সামলাতে যোগ্যতা লাগে। আপনার ছেলে আপনার কথার অবাধ্য হয় না। অন্যদের মতো আপনার ছেলে কখনো বউয়ের কথা শুনবে না। এক রাত যেতে না যেতে এইসব গৌরবের কথার নমুনা দেখতে পাচ্ছি। বড় ভাইয়ের বউয়ের এমন খোঁচা মারা কথা শুনে বেলি রাগে ফুঁসতে শুরু করে, কিন্তু তার আর জবাব দেওয়ার মতো কোনো কথা নেই। তাই নীরবে হজম করে গেলেন। এমন সময় ছুটে আসে গ্রামের একজন মহিলা। তিনি হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ গো বকুলের মা, শুনছনি? পাখি নাকি কাল রাতে অনেকগুলো ঘুমের বড়ি খেয়েছে। আজ সকালে ঘুম থেকে না ওঠা দেখে সবাই ডাকতে শুরু করে, কিন্তু কিছুতেই যখন ঘুম থেকে জাগে না তখন ঘরে খালি ওষুধের পাতা দেখতে পায়। সবাই মিলে পাখিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। মনে হয় মাইয়াটা আর বাঁচব না। বকুল তখন নিজের ঘরের দরজার সামনে ছিল। এই কথাগুলো কানে পড়া মাত্র সে দাঁড়িয়ে যায়, আর কথা শেষ না হতেই ছুটে যায় পাখির উদ্দেশ্যে। বকুলের এমন বেকুল হয়ে ছুটে যাওয়াটা ভীষণভাবে পীড়া দেয় ময়নাকে। কেন সে বউ রেখে পরনারীর প্রতি এত ভালোবাসা দেখাবে? যদি বিয়ের পরে এত ভালোবাসা রাখবে তাহলে কেন এই বিয়ে নামক করুণা দেখালো? আর বিয়ের আগের কথাগুলো মাত্র কয়েক ঘন্টা হতে না হতে ভুলে গেল কেন? সে তো এমন পরিস্থিতি দেখবে ভেবেই না করেছিল। তাহলে কেন মিথ্যা সান্ত্বনা দিয়ে রাজি করালো? ময়না কোনোভাবেই নিজের মনে শান্তি পাচ্ছে না।
আগে তো এত অধিকার বোধে জন্ম হয়নি, তাহলে আজ এমন অধিকার আসছে কিভাবে? এটাই কি তাহলে স্বামী স্ত্রীর অধিকার? পাখির অবস্থা মোটেও ভালো না। 3 পাতায় মোট 30টা ট্যাবলেট একসাথে খেয়ে ঘুমিয়ে পড়েছে। খুবই সূক্ষ্ম পরিকল্পনা ছিল, যেন কেউ তাকে মৃত্যুর হাত থেকে ময়নার মতো ফিরিয়ে আনার সুযোগ না পায়। বকুল গ্রামের ভিতরে রাস্তা দিয়ে এসে ব্রিজের পাশের বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। সে জানে পাখির গাড়ি এখনো এই জায়গা অতিক্রম করেনি। বকুল কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পায় একটা ভ্যান গাড়িতে করে পাখিকে নিয়ে আসা হচ্ছে। বকুল 2 পা এগিয়ে আরেকটু এগিয়ে যায়। নিথর দেহ নিয়ে নিস্তেজ হয়ে শুয়ে আছে পাখি। ফর্সা মুখ কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে। এক পাশে বসে পাখির মা আহাজারি করে কান্না করছে, আর পিছনে অন্য একজন অচেনা কেউ বসে আছে। ভ্যানে ঝাঁকুনিতে পাখির চিকন পাখির ডানার মতো হাত ঝুঁকছে। হাত এখনো মেহেদি রাঙা, লাল টকটকে মেহেদির ওপর কালো কালি দিয়ে হাতের তালুতে লেখা ভুলতে পারবো না। এটা দেখার সাথে সাথে বকুলের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে কি সত্যিই পাখির প্রতি অবিচার করেছে? আজ পাখির এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে সে দায়ী। বকুল সবকিছু ভুলে ছুটে গিয়ে পাখির সে হাত ধরতে চেষ্টা করে, কিন্তু পিছনের লোকটা বকুলকে পাখির আশেপাশে যেতে দেয় না, বরং ভ্যানওয়ালাকে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। পিছনে অন্য গাড়িতে করে আরো অনেক অভিভাবকরা আসছিল। পাখির বাবা কারো বুকে হেলান দিয়ে, মা পাখি ফিরে আয় মা, এভাবে আমাদের একা করে যাস না মা, আল্লাহ আমার পাখিকে আমার বুকে ফিরাই দাও। ও মা, মারে কেমনে পারলি রে মা এটা করতে? একবারও কি আমাদের কথা মনে পড়লো না? মা পাখি একবার বাবা বলে ডাক না মা। ও আল্লাহ 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 গো। পাখির বাবার এমন কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেছে। রাস্তার পাশে ধপাস করে বসে পড়ে বকুল। তার চোখ দিয়ে কান্না ঝরছে না, কিন্তু মনে পড়ে যাচ্ছে পাখি আর তার কাটানো বিভিন্ন মুহূর্তের কথা। পাখি বলেছিল তার খুব ইচ্ছে করে ভরা বর্ষায় বিলের পানিতে বকুলের সাথে নৌকায় ঘুরে ঘুরে শাপলা তোলার ইচ্ছে। পড়ন্ত বিকালে ধুধু বিলের মাঝের হিজল গাছের ছায়ায় বকুলের উরুতে মাথা রেখে এক চিলতে ঘুম দেওয়ার আকাঙ্ক্ষা রয়ে গেছে। ঝুম বৃষ্টির মধ্যে এক কলা পাতার নিচে বকুল এবং পাখি মেঠো পথ পাড়ি দিয়ে গ্রামের অন্য প্রান্তে যাবে। পাখির চাওয়াগুলো অন্যরকম ছিল। কখনো সে বলেনি শাড়ি চুড়ি গয়না কিনে দাও, কখনো বলেনি চলো দুজন শহরের বড় কোনো রেস্টুরেন্টে খেতে যাই। অল্প এবং অসাধারণ সব আবদার করত সবসময়। কিভাবে পাখিকে ভুলে যাবে সে? এইসব কথা ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে গেছে। বকুলের মনেও ছিল না পাখির পিছনে পিছনে হাসপাতাল অবধি যেতে হবে। যখন হুঁশ আসে তখন আবারও ছুটতে শুরু করে। ময়না নিজের ঘরে এসে চোখের পানি ফেলতে শুরু করে। এতদিন ছিল পরিবার নিয়ে কষ্ট, আর এখন পরিবারের পাশাপাশি নতুন কষ্টের সূচনা হলো। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু কেউ এখনো ময়নাকে খাবারের জন্য ডাকেনি। আর নতুন মানুষ, তার উপর অস্বাভাবিকভাবে বিয়ে। কারো থেকে খাবার চাইতেও লজ্জা করছে ময়নার। এতক্ষণ ঘরে বসে থাকলো, এখন ময়না ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে, যেন কেউ তাকে দেখে খেতে বলে। কিন্তু নির্দয় পরিবারের লোকজন কেউ একবারও ময়নাকে ডাকলো না। একে একে আত্মীয়রা ফিরে যাচ্ছে নিজেদের বাড়িতে। বেলি মুখ ভার করে সবাইকে বিদায় দিচ্ছে। ইচ্ছে হলে কারো কথার জবাব দিচ্ছে, আর না হলে চুপ থাকছে। যেতে যেতে প্রায় সবাই চলে গেছে, শুধু বকুলের মামা মামি থাকলেন। সবাইকে বিদায় দেওয়ার পরে বেলি নিজের ঘরে চলে যায়, আর ময়নাকে বাইরে দেখে বকুলের বড় মামি বলে, এই যে মেয়ে, বয়সে তো মনে হচ্ছে আমার চেয়ে 2-1 বছরের বড় হবে। তা যাই হোক, বাড়িতে এখন 13 জন মানুষ আছে। দুপুরে রান্নাগুলো সেরে নাও। ময়না কোনো কথা না বলে রান্নাঘরে যায়। এখানে অনেক রকম তরি তরকারি রাখা, কি দিয়ে রান্না করবে বুঝতে পারছে না। তাই সে বেলির ঘরে দরজা অবধি যায়। ঠিক তখনই বেলি বলে ওঠে, খবরদার আমার ঘরে আসবে না। ছেলে বিয়ে করেছে বলেই ভেবো না পুরো বাড়ি তোমার। তুমি আমার ছেলের বউ হওয়ার যোগ্য না। খুব শীঘ্রই তোমাকে তালাক করিয়ে আবারও আমার ছেলেকে বিয়ে দিব। ময়নার ছোট্ট দুনিয়া ক্ষণিকের জন্য থমকে যায়। এখনো 24 ঘন্টা হয়নি বিয়ে হওয়া, আর তালাক শব্দটা তার কানে এসে পৌঁছালো। মুখ ভার করে ফিরে যায় রান্নাঘরে।
নিজের ইচ্ছে মতো কিছু সবজি কাটতে শুরু করে। কিছুক্ষণ পরই একটা বড় মাছ নিয়ে এসে ময়নাকে দেয় এলোপাতি। এলোপাতি হচ্ছে বকুলের বাড়িতে কাজ করে, পুকুরে এবং গরুর খামারের কাজ করার জন্য রাখা হয়েছে। ময়নার হাতে প্রচণ্ড ব্যথা, তাছাড়া সে ভালোভাবে বসতেও পারছে না। এত বড় এবং তরতাজা মাছ কাটা চারটিখানি কথা না। যে যার মতো ঘরের ভিতর রয়েছে, কেউই বাইরে আসছে না। বাড়িটাকে এখন মরুভূমির মতো মনে হচ্ছে। ময়না রান্নাঘরের কোনায় রাখা বড় বটিটা নিয়ে উঠোনে বসে মাছ কাটার জন্য, আর জানালা দিয়ে উকি মেরে বেলি, বকুলের বড় মামি সহ অন্যরা ময়নাকে দেখে মিটিমিটি হাসছে। বেচারি ময়না শত কষ্ট সহ্য করে মাছ কাটা শেষ করে। ভাতের চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে তরকারির জন্য মশলা বাটতে শুরু করে। তখন গেট ঠেলে ভিতরে প্রবেশ করে বকুল। উস্কো খুস্কো চুলে এলোমেলো পায়ে নিজের ঘরে যায়। ময়না মনে মনে ভাবে, ঘরে তাকে না দেখে নিশ্চয়ই তাকে সকালের মতো খুঁজবে, কিন্তু তার আশা আশাই রয়ে গেছে। প্রায় অনেক সময় পার হয়ে গেছে, তবুও বকুল ঘর থেকে বের হয়নি। ময়না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। রান্নার ফাঁকে খেয়াল করে বকুলের মা খাবারের প্লেট হাতে তাদের ঘরের দিকে যাচ্ছে। পিছনে তার মামি সহ আরো কয়েকজন মহিলাও যায়। ময়নার অবুঝ মনে আবারও আশা জাগে, নিশ্চয়ই এবার খাওয়ার সময় কাল রাতের মতো আগে ময়নার খোঁজ দিবে, কিন্তু না, এবারও তেমন কিছুই দেখল না। এদিকে ময়নার খুব ক্ষুধা পেয়েছে। সে আবারও 2 গ্লাস পানি খেয়ে দ্রুত রান্না শেষ করে। এইসবের ফাঁকে কেটে যায় ঘন্টা 1.5-2, কিন্তু বকুল একবারও ঘর থেকে বের হয়নি। রান্নাঘরের সব কিছু খুব ভালো করে সামলিয়ে ময়না সংকোচ মনে নিজেদের ঘরের দিকে আসে। ময়নার পায়ে না আছে স্যান্ডেল, হাতে না আছে চুড়ি, বা পুরো শরীর জুড়ে না আছে কোনো গহনা। তার হাঁটার সময় কোনো কিছু শব্দ হবে এমন কিছুই পরে নাই সে। তাই ঘরের ভিতরে থাকা বকুল বুঝতে পারেনি। ময়না খোলা দরজা পেরিয়ে ঘরে প্রবেশ করেছে। ময়না দেখে বকুল অনেকগুলো চিঠি সামনে নিয়ে অঝরে নীরবে চোখের পানি ফেলছে। হয়তো এই চিঠিগুলো পাখির নিজের হাতের লেখা। এটা দেখে ময়নার খারাপ লাগলেও তা প্রকাশ না করে বকুলকে জিজ্ঞেস করে, পাখির এখন কি অবস্থা? ময়নার কণ্ঠ শোনার সাথে সাথে বকুল তাড়াহুড়ো করে চিঠিগুলো লুকাতে চেষ্টা করে, কিন্তু ময়না আবারও স্থির কণ্ঠে বলে, এগুলো লুকাতে হবে না। এইসব নিয়ে কখনো কোনো প্রশ্নও করব না। যা আমার ভাগ্যে আছে তা হবেই। আমাকে খুশি করতে কখনো কেউ মিথ্যা বলুক বা কিছু লুকাক, তা আমি চাই না। এবার বলুন, কেমন দেখলেন? এখানে পাখির চিকিৎসা হয়নি, অবস্থা খুবই খারাপ। শহরের বড় হাসপাতালে নিয়ে গেছে। কান্না জড়িত কণ্ঠে ভাঙা ভাঙা করে বলে, আপনি গোসল সেরে দুপুরের খাওয়া শেষ করে শহরে যান। এই মুহূর্তে পাখির পাশে আপনার থাকাটা জরুরি। ময়না, তুমি আমার বিবাহিত স্ত্রী হয়ে এমন কথা কিভাবে বললে? দুনিয়ার কোনো মেয়ে তার স্বামীকে অন্য নারীর কাছে যেতে বলবে না। সে তো অন্য নারী না, সে আপনার ভালোবাসার মানুষ আর স্ত্রী। হ্যাঁ, একজন স্ত্রী তখনই তার স্বামীকে আটকে রাখে যখন সে অনুভব করে তার স্বামী নামক ব্যক্তিটা তাকে একটু হলেও ভালোবাসে। আপনি আপনার সমস্ত ভালোবাসা পাখিকে দিয়েছেন। তাই ভালোবাসার মানুষের বিপদে ভালোবাসার মানুষই পাশে দাঁড়াবে, এটাই নিয়ম। বকুল আর কোনো কথা বলে না। চিঠিগুলো আবারও ভাঁজ করে একটা কৌটায় ভরে আলমারিতে তুলে রাখে। তারপর কিছুক্ষণ ধুম করে বসে থাকার পরে লুঙ্গি গামছা নিয়ে গোসল করতে চলে যায়। গরমের মধ্যে রান্না করে ময়নার গা ঘেমে জামা কাপড় ভিজে গেছে। এখন গরমে চুলকাতে শুরু করেছে। তার ইচ্ছে করছে গোসল করতে, কিন্তু জামা কাপড় তো নেই, আর সে বকুল বা অন্য কাউকে বলতেও পারছে না। একে তো ক্ষুধা, তার উপর গরম, বসে বসে কান্না করতে ইচ্ছে করছে। বকুল গোসল সেরে ঘরে এসে জামা কাপড় পরে রেডি হতে শুরু করে। ময়না বুঝতে পারছে নিশ্চয়ই সে শহরের হাসপাতালে পাখির কাছে যাবে। ময়না চুপচাপ ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। বকুল ভুলেও ময়নার দিকে খেয়াল করছে না। সে নিজের জিনিসপত্র গোছগাছ করতেই ব্যস্ত। তারপর বিছানা থেকে ফোন হাতে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে।
ময়না এবার অন্তত মন খুলে কান্না করার সুযোগ পেয়েছে। নিজের কষ্টগুলোকে চোখের লোনা পানিতে ধুয়ে ফেলতে চেষ্টা করে সে। বকুল সরাসরি পাখির বাড়িতে চলে যায়, কারণ সে জানে না কোন হাসপাতালে পাখি আছে বা নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে বাড়ির কারো থেকে ঠিকানা জানবে, তারপর সোজা সেখানে যাবে। বকুলকে বাড়ির ভিতর আসতে দেখে পাখির ছোট ভাই উঠে পাখির ঘরে চলে যায়। টেবিলের উপরে কলম চাপা দেওয়া একটা ভাঁজ করা কাগজ হাতে নিয়ে এসে বকুলের হাতে দেয়। কাগজটা হাতে নিতেই বকুলের সমস্ত শক্তি যেন নিস্তেজ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে কোনো রকম কাগজটা নিয়ে সেটা খুলে প্রথম ভাঁজ খুলতেই দেখতে পায় তার একটা ছবি। এই ছবিটা পাখি যখন ক্লাস 10-এ পড়ে তখন দিয়েছিল। এটা প্রেম শুরুর প্রথম দিকে দেওয়া। না, বকুল আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপাস করে আবারও পাকা বারান্দায় বসে পড়ে বকুল। তারপর চিঠিটা দ্বিতীয় ভাঁজ খুলে আর পড়তে শুরু করে। আমার বকুল ফুলের মালা। অনেক আশা, অনেক স্বপ্ন দেখেছিলাম এই বকুল ফুলের মালা গলায় পরে সারা জীবন কাটিয়ে দিব, কিন্তু ভাগ্যের উত্থান পতনের স্রোতে তুমি হারিয়ে গেলে। আর এমনভাবে হারালে যা মেনে নিয়ে পৃথিবীতে এক মুহূর্ত থাকা আমার জন্য সম্ভব না। তাই তোমার স্মৃতি বুকে নিয়ে চির নিদ্রায় শায়িত হতে চাই। হয়তো চিঠিটা তোমার হাতে পৌঁছানোর আগে আমার দেহটা 3.5 হাত মাটির নিচে চাপা দেওয়া থাকবে, অথবা কখনো কোনো দিন তোমার হাতে পৌঁছাবেও না। তবুও শেষ কিছু কথা তোমার উদ্দেশ্যে লিখে গেলাম। তুমি জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে সন্দেহ করি, কারণ সন্দেহ তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। দুনিয়ায় অনেক মানুষ আছে, তাদের সম্পর্কে কিছু শুনলে সেটা তো সত্য মিথ্যা প্রমাণ করতে চাই না। তাহলে কেন তোমার বিষয়গুলো প্রমাণ করতে বেকুল হতাম? কারণ ভালোবাসতাম। তুমি মনে করো ভালোবাসায় সন্দেহ অবিশ্বাসের জায়গা নাই, কিন্তু এটা ভুল। ভালোবাসায় যদি এইসব কিছু না থাকে তাহলে সেটা ভালোবাসা না। ময়নার সাথে যে মুহূর্তে তোমাকে দেখেছিলাম তেমন কোনো মুহূর্তে যদি তুমি আমাকে দেখতে, তাহলে তোমার অনুভূতি কেমন হতো? আর আমি পাগলের মতো ভালোবাসি বলেই তোমার বিন্দু মাত্র কিছু কাউকে দিতে চাই না। তুমি পুরোটা শুধু আমার। দুনিয়ার সব কিছুর ভাগ দিল তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার ভালো খারাপ কোনো কিছু কাউকে দিতে পারবো না। আর তাই তো তোমাকে হারানোর ভয় আমাকে অবিশ্বাস আর সন্দেহ করতে বাধ্য করে। জানো বকুল, আমার এখন খুব ঘুম পাচ্ছে। আজকের রাতে ঘুমানোর প্ল্যান ছিল না, ছিল এতদিনের প্রতীক্ষার অবসান করার প্ল্যান। এই রাতে তোমাকে আপন করে পাবার প্ল্যান, কিন্তু সেই রাতে তুমি অন্য কারো সাথে নতুন জীবন গড়ার স্বপ্ন আঁকবে তা মানতে পারছি না। খুব ঘুম পাচ্ছে, ঠিকমতো লিখতে পারছি না। তোমার ছবিটিও কেমন ঝাপসা দেখা যাচ্ছে। ওহ, মনে পড়েছে, আমি তো ঘুমের মাধ্যমে তোমার আর ময়নার বাসরের কথা ভুলে থাকতে চেয়েছিলাম, আর তাই সন্ধ্যার আগে ঘুমিয়ে পড়ার বন্দোবস্ত শেষ করেছি। আজ রাতে তুমি অন্য কারো স্পর্শে আমাকে ভুলে গেল, আমি তো তোমাকে ভুলতে পারবো না। ক্ষণে ক্ষণে মনে পড়বে, এই বুঝি তুমি ময়নার পাশে দাঁড়িয়েছ। এই বুঝি তোমার নিঃশ্বাস ভারী করতে অন্য কারো নিঃশ্বাসই যথেষ্ট। হয়তো রাতের আধারে অন্য কারো বুকে তোমার মাথা রেখে শান্তির ঘুমে ঘুমাচ্ছ তুমি। এইসব চিন্তা মাথা থেকে দূর করতেই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আমার শেষ একটা ইচ্ছে পূরণ করবে। যদি আমাকে কবর দেওয়ার আগে এই চিঠিটা তুমি পড়ে থাকো, তাহলে প্লিজ তুমি আমার খাটিয়াটা কাঁধে নিয়ে কবর পর্যন্ত যেও। আমার কবরের প্রথম মাটি যেন তোমার নিজের হাতে দেওয়া হয়। আর হ্যাঁ, ইহকালে তোমাকে পেলাম না, কিন্তু পরকালে প্লিজ আমাকে ছেড়ে যাবে না। আমি সেই জীবনে তোমাকে পেতে চাই। তোমার প্রতীক্ষার পদযাত্রী। ময়নার না হলো গোসল, না হলো খাওয়া। বকুল যাওয়ার পরে থেকে কান্না করে নিজেকে হালকা করতে চেষ্টা করে। দুপুরের খাওয়ার সময় এবারও কেউ ময়নাকে ডাকলো না। অনেক সময় অতিবাহিত হওয়ার পরে ময়না নিজে থেকে ঘর থেকে বের হয়ে খাবার ঘরের দিকে যায়। ভিতরে বসে হয়তো এখনো কেউ খাচ্ছে। রান্নাঘরের সামনে যেতেই ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, আপা, রান্না কিন্তু বেশ হয়েছে। মনে হচ্ছে 5 স্টার হোটেল থেকে নিয়ে আসা। দেখতে যেমন হোক না কেন, রান্নার হাত অনেক ভালো। ময়না কথাগুলো শুনে মনে মনে খুশি হয়। সে আরও কিছু শোনার জন্য সেখানে আরেকটু অপেক্ষা করে, কারণ সে তার শাশুড়ি মায়ের জবাব শুনতে চায়।
কিন্তু বেলি মুখে তালা মেরে রেখেছে। কিন্তু বড় মামি খাচ্ছেন আর বকবক করে যাচ্ছেন। আপা, সত্যিই যদি বকুলের সাথে মেয়েটা ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে আমি মেয়েটাকে আমার বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাব। এতে যদি মাসে মাসে টাকা দিতে হয় তাও দিব। চুপচাপ খাও তো। আমার পোলাডার মাথা কি আর আগের মতো আছে? বকুলকে কি কালো জাদু করছে কে জানে। ছাড়াছাড়ি বললেই কি করা যায়? অনেক কাঠখড়ি পোড়াতে হবে। আপা, ঘরের দামি জিনিসপত্র সাবধানে রাখবেন, নয়তো ওই ফকিন্নি ঘরের মেয়ে সেগুলো লুকিয়ে লুকিয়ে বাপের বাড়ি পাচার করে দিবে। না, ময়নার আর সেখানে থাকা হলো না। সে এইসব কথা শুনে আবারও ফিরে আসে। ময়না ভেবেছিল তার শাশুড়ি অথবা বড় মামিকে বলে কোনো জামা কাপড়ের ব্যবস্থা করে নিবে, অথবা ওদের বাড়ি থেকে ওর জামা কাপড় নিয়ে আসবে। কিন্তু তা আর হলো না। সে আবারও ঘরে ফিরে যাওয়ার সময় কলপার থেকে 2 গ্লাস পানি খেয়ে চলে যায়। বকুল চিঠিটা পড়ে, সেখানে বসে চিঠিটা বউকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে। কান্নার শব্দের সাথে সেও বলে, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। কেন এমন করলে তুমি? আমাকে কিছু বলার সুযোগ কেন দিলে না? পাখি, তোমার কিছু হলে এই বকুলও নিজেকে শেষ করে দিবে। পারবো তোমাকে ছাড়া বাঁচতে? পাখির ভাই বকুলের কান্না দেখে কান্না করছে। ওদের বাড়ির আত্মীয়রাও দাঁড়িয়ে বসে যে যার মতো অবস্থায় থেকে কান্না করছে। বেশ কিছুক্ষণ পরে কোনো রকম নিজেকে শক্ত করে পাখির ভাইকে জিজ্ঞেস করে, পাখিকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? এখনো শহরে পৌঁছেনি, জানি না কোথায় নিয়ে যাবে। আমি যাব, আমি আমার পাখির কাছে যাব। ভাইয়া, আপনি যাবেন না। আব্বু আপনার ওপর রেগে আছেন। ওখানে আপনি গেলে আব্বু আরও রেগে যেতে পারেন। আপনি বরং বাড়ি ফিরে যান, আমি আপনাকে আপুর সব খবর জানিয়ে দিব। বকুল কোনোভাবেই এটা মানতে রাজি না। তারপর পাখির বাড়ির অন্য সবাই মিলে বকুলকে অনেক কিছু বোঝায়। হাসপাতালে বকুলকে দেখে যদি বকুলের সাথে ঝামেলা করতে ব্যস্ত হয়ে পড়ে সবাই, তাহলে পাখির চিকিৎসার ব্যাঘাত ঘটতে পারে। আর এটা পাখির জীবন মরণের ব্যাপার। তাকে বুঝে শুনে বকুল ব্যাকুল মনে নিজের সিদ্ধান্ত পাল্টায়। কুসুম এখন একটু সুস্থ। সে নিজের অঙ্গগুলোর অবস্থা দেখে নিজেই ঘাবড়ে যাচ্ছে। কত ভয়ঙ্করভাবে তাকে জখম করা হয়েছে, কত কষ্ট, কত যন্ত্রণা, কত অত্যাচার তার ওপর দিয়ে গেছে তা কেউ বুঝতে পারছে না। যদিও তার সেই সময় কোনো হুঁশ ছিল না, কিন্তু এখন ক্রমশ তার ব্যথাগুলো বেড়ে চলেছিল, তাই সে এত দুর্বল ছিল। চম্পা বেগম লোকমুখে জানতে পারে বকুল পাখির জন্য রাস্তা পর্যন্ত গেছে এবং পাখির বাড়িতেও গেছে। এটা জানার পরে চম্পা বেগম ভীষণ বিচলিত হয়ে যায়। চম্পা বেগমের অন্যান্য অশান্তি থাকলেও নিজের স্বামী খারাপ চরিত্র নিয়ে কোনো অশান্তি ছিল না। তার এখন ময়নার অবস্থা কি সেটা ভেবেই চিন্তা হচ্ছে। কিন্তু তিনি তো চাইলেই যখন তখন আর ময়নার সাথে দেখা করতে যেতে পারে না। তাই আলাল এবং দুলালকে ময়নার খবর নিয়ে আসার জন্য পাঠায়। যেহেতু বকুল আর ময়নার বাড়ির দূরত্ব বেশি দূরে না, তাই আলাল দুলাল শুধু প্যান্ট পরা অবস্থায় এক দৌড়ে চলে আসে বকুলের বাড়িতে। গেটের বাইরে থেকে জোরে জোরে ময়নাকে ডাকতে থাকে, আপা, আপা, আপা রে। ময়না আলাল দুলালের কণ্ঠ শুনতে পাওয়ার সাথে সাথে ঘর থেকে বাইরে উঠোনে চলে আসে। দুই ভাইকে বুকে জড়িয়ে আদর করতে শুরু করে। আলাল দুলালের কণ্ঠ শুনতে পেয়ে বেলিও বাইরে এসে বারান্দার চেয়ারে বসে। এই শুরু করেছে ভাইদের বাড়িতে ঢোকানো। নিশ্চয়ই এখন এদের হাতে চুপি চুপি বকুলের টাকা পয়সা বা জিনিসপত্র দিবে। কথাগুলো বকুলের বড় মামি বেলিকে ফিসফিস করে বলে। আর বেলিও সূক্ষ্ম দৃষ্টিতে নজর রেখেছে ময়নার ওপর। ময়নার একবার ইচ্ছে করলো তার ভাইদের ঘরে নিয়ে গিয়ে বসতে দিতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় খাবার ঘরে শোনা কথাগুলো। আব্বার ফুফু কেমন আছে? আম্মা কিছু খেয়েছে নাকি এখনো আমার জন্য কান্না করছে? আব্বা ভালো আছে, তাই ফুফুর এখনো ঝিমানি যায়নি। আম্মা সারাদিন মন খারাপ করে বসেছিল, এখন আম্মাই আমাদের পাঠালো তোর খবর নিতে। শফিক হাজি কি বাড়িতে এসে আর কোনো ঝামেলা করেছিল? না রে আপা, আসেনি। জানিস আপা আজ সকালে কি হয়েছে? হা 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 হা। কি হয়েছে? এত হাসছিস কেন? কাল রাতে নাকি শফিক হাজিকে বিলের মধ্যে নাঙ্গু অবস্থায় অনেকগুলো মহিলা ঝাঁটা দিয়ে মেরেছে। আর সকালে কামাল আর জামাল দেখেছে যে বেজির মতো মাথা বের করে বাগানের দিকে আসছে।
হা হা। কথাটা শুনে ময়নার খুব খটকা লাগে। আজ সকালে যখন সে ঘুম থেকে উঠে বাইরে আসে, তখন তাদের ঘরের সামনে বারান্দায় ঝাঁটা দেখেছিল, আর সেই ঝাঁটার খিলগুলো ভাঙা ছিল। আর বকুলও তো কাল অনেক রাত করে ফিরেছে। তাহলে কি বকুল বুদ্ধি করে শফিকাজিকে শাস্তি দিয়েছে? ময়না এসব ভাবছে, তখন দুলাল আবারও বলে, আপা, তুই এখনো এই জামা পরে আছিস কেন? আসলে এখানে আমার মাপের জামা কাপড় এখনো বানানো হয়নি। দুলাভাই তোকে নতুন জামা দেয়নি? আসলে বকুল ভাই একটু ব্যস্ত, তাই এখনো বানানো হয়নি। তোরা এসেছিস ভালোই হয়েছে। বাড়ি থেকে আমার ওই নতুন জামাটা এনে দে তো। আলাল দুলাল ছোট মানুষ, এত কিছু বোঝে না। ময়না যা বলেছে তা বিশ্বাস করে তারা আবারও দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে ময়নার জামা কাপড় দিতে বলে। চম্পা বেগম বুঝতে পারে ময়না ওখানে ভালো নেই। বকুল ময়নাকে এখনো একটা পোশাক দেয়নি। বিয়ের জন্য তো তারা ঠিকই পোশাক বাজার সদাই করেছিল। যেহেতু বিয়েটা ময়নার সাথে হয়েছে, সেহেতু সেগুলো এখন ময়নার পাওয়ার কথা। কিন্তু ময়নাকে তারা কিচ্ছু দেয়নি। চম্পা ছটফট করতে শুরু করে। যদি ময়না এসব সহ্য করতে না পেরে আবারও কিছু ভুল করে, তাহলে কি হবে? বকুল কথা দিয়েছিল সে ময়নাকে যত্নে রাখবে, কোনো কষ্ট দিবে না। কিন্তু এক রাত না যেতেই সব ভুলে গেল। ময়না জামা কাপড় দুলালের হাতে দিয়ে পাঠিয়ে দেয় চম্পা। তারপর সে মনে মনে ভাবে, বিয়ের পরে মেয়েকে ফিরনির জন্য বাবার বাড়িতে নিয়ে আসতে হয়, কিন্তু ময়নাকে তো নিয়ে আসা হয়নি। আকবরের সাথে কথা বলে কালই ময়না আর বকুলকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। বাকি কাজগুলো চম্পা সামলে নিবে। কিন্তু টাকা বলতে কিছুই তো নাই তাদের কাছে। কিভাবে টাকা জোগাড় করা যায় সেটা ভাবতে শুরু করে চম্পা। আলাল বাড়ি থেকে বের হওয়ার পরে কিছু দূর যেতেই বকুলকে দেখতে পায়। ময়না জামা কাপড় আলালের হাতে দেখার পরে বকুলের মনে পড়ে ময়নাকে তো জামা কাপড় দেওয়া হয়নি। আর আজ পাখির চিন্তা এত বিভোর ছিল যে ময়নার কোনো কথাই তার স্মরণ ছিল না। বকুল আলালকে জিজ্ঞেস করে, আলাল, এগুলো নিয়ে কোথায় যাও? আপনাদের বাড়িতে, আপাকে দেখতে গেলাম। তখন আপা বলল আপনি ব্যস্ত আছেন, আর এখনো আপার জামা বানানো হয়নি, তাই আপাকে দিতে যাচ্ছে। আমাকে দাও, আমি দিয়ে দিব। আলাল জামা কাপড় বকুলকে দিয়ে খেলতে চলে যায়। বকুল সেগুলো নিয়ে সোজা দর্জির বাড়িতে যায় আর ময়না জামা কাপড়ের মাপ দিয়ে 3 রকমের কামিজ আর সালোয়ার বানাতে দেয়। দর্জিকে বলে কাল সকালের মধ্যে যেন এগুলো বানিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসে। তারপর সে ফিরে আসে বাড়িতে। ময়না এখনো না খেয়ে বসে আছে। বকুলকে আবারও ফিরে আসতে দেখে এবং হাতে তার পোশাক দেখে ময়না অবাক হয়ে যায়। তাহলে কি পাখির সাথে দেখা করতে যায়নি? পাখির সাথে ভালো কিছু হলো নাকি খারাপ কিছু হলো তা জানতে ইচ্ছে করলো। আপনি পাখির সাথে দেখা করতে যাননি? যাও, তুমি গোসল করে আসো। ময়না জামা কাপড় হাতে নিয়ে গোসল করতে চলে যায়। বকুলকে বাড়ি ফিরতে দেখে বেলি ছুটে এসে বারবার পাখির কথা জিজ্ঞেস করে, কিন্তু বকুল তার কথার কোনো জবাব না দিয়ে বলে, মা, আমাকে একটু একা থাকতে দাও। বেলি কিছু বলতে যাবে, কিন্তু তার ভাবি তাকে ইশারা করার সে বাইরে এসে জানালায় উকি দিয়ে দাঁড়িয়ে থাকে। বকুল নিজের পকেট থেকে সেই চিঠিটা বের করে আবারও পড়তে শুরু করে। বকুল কাকে রেখে কার কথা ভাববে? পাখি তার প্রথম এবং শেষ ভালোবাসা, কিন্তু ময়না তার বিবাহিত স্ত্রী। ময়নার জীবনের সমস্ত দায়িত্ব তো এখন তার হাতে। এত কিছু চিন্তা করতে বকুলের ফোন বেজে ওঠে। পাখির ভাই ফোন করেছে। বকুল দ্রুত ফোন রিসিভ করে আর পাখির অবস্থা জানতে চায়। পাখির ভাই জানায় পাখিকে ডাক্তার দেখেছে, যদিও এখন পাখির অবস্থা ভালো না। আপাতত চিকিৎসা চলছে, বাকিটা আল্লাহর হাতে। বকুল ফোন রেখে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন পাখি আবারও সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে। বেলি বুঝতে পারে বকুল উপরে যাই করুক না কেন, মনে মনে এখনো পাখিকে ভালোবাসে। আর পাখি সুস্থ হয়ে ফিরলে বেলি আসল চাল দিবে। ময়না গোসল সেরে ঘরে আসে। প্রচুর খিদা পেয়েছে তার। ময়নাকে ঘরে আসতে দেখে বকুল বলে, আজ সারাদিন ধরে না খেয়ে আছো তাই না? হঠাৎ করে বকুলের এমন কথায় ময়নার চোখে পানি চলে আসে, কিন্তু সেই পানি সামলিয়ে নিয়ে বলে, কে কে বলেছে আমি না খেয়ে আছি? সকালে এসো আমার সাথে। ময়নাকে পুরো কথা বলতে না দিয়ে ময়নার হাত ধরে টানতে টানতে মায়ের ঘরে নিয়ে যায়।
তারপর তার মায়ের সামনে ময়নাকে বলে, ময়না, এই বাড়ির একমাত্র বউ তুমি, তোমার যখন যা খেতে মন চাইবে তাই খাবে। যদি সেটা বাড়িতে না থাকে তাহলে আমাকে বলবে, আমি কিনে নিয়ে আসার চেষ্টা করব। আর মা, তুমি এত পাষাণের মতো আচরণ করবে তা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি তো মা, একজন মা হয়ে কিভাবে ময়নাকে সারাদিন ধরে খেতে না দিয়ে রাখলে? রাগ অভিমান তোমাকে দিন দিন কত নিচে নামিয়ে দিচ্ছে, সেটা কি একবারও ভেবে দেখেছ? ময়না যদি তোমার নিজের সন্তান হতো তাহলে কি তুমি পারতে ময়নার সাথে এমন আচরণ করতে? কথাগুলো বলে আবারও ময়নাকে টেনে খাবার ঘরে আসে। তারপর ময়নাকে চুপচাপ খেতে বলে। বকুলের মায়ের সাথে এমন আচরণ করা ময়নার খুব খারাপ লেগেছে, কিন্তু ময়না সাহস করে বকুলকে ওই মুহূর্তে থামতেও বলতে পারেনি। ময়না থালা ধুয়ে তাতে ভাত এবং তরকারি তুলে নেয়, আর বকুল নিজে কল থেকে এক জগ ঠান্ডা পানি এনে ময়নাকে দেয়। আসলে ময়না যখন গোসল করার জন্য কলপারে যায় তখন এলোপতির সাথে দেখা হয়। এলোপতি সারাদিন ময়নাকে লক্ষ্য করেছে। ময়নার সাথে কে কি আচরণ করেছে সবকিছু সে দেখেছে। তাই বকুল ফিরে আসার পথে এলোপতি সবকিছু বকুলকে বলতে গিয়ে দেখে বেলি বকুলের সাথে কথা বলছে, আর বকুল বিরক্ত নিয়ে বেলির কথার জবাব দিচ্ছে। বেলি চলে যাওয়ার পরে এলোপতি সব কিছু বকুলকে বলে দেয়। আর যেহেতু বকুল মন আগে থেকে খারাপ, তাই মায়ের এমন নির্দয় মনোভাব দেখে আরো অনেক বেশি খারাপ লাগছে। এই জন্যই এভাবে এতগুলো কথা মাকে শুনিয়ে দিল। অন্যদিকে বিয়ের এক রাত পার না হতেই বউয়ের পক্ষ নিয়ে নিজের ছেলের মুখে এত কথা শুনতে হলো ভেবে কান্নায় ভেঙে পড়েন বেলি। বেলিকে সান্ত্বনা দিয়ে বকুলের মামি বলে, দেখছেন, এক রাতে এই মেয়েটা আমাদের বকুলকে কবজা করে ফেলেছে। কাল বিয়ে হতে না হতেই আজই স্বামীর কাছে শাশুড়ির নামে কুটনিপনা করতে একটুও বাদল না। আমার তো এখন ভয় করছে যে দুদিন পরে বকুল আপনাকে এই বাড়ি থেকে বের করে না দেয়। ভাবি, আরে আমার ওপর রাগ দেখিয়ে কি হবে? ওই মেয়েকে খাওয়ার জন্য ডাকেননি, এই কথাটা আমি বা আপনি তো বকুলকে বলিনি। আর বকুলও সারাদিন বাড়িতে ছিল না, তাহলে কথাগুলো কে বকুলের কানে দিল? নিশ্চয়ই ওই খাচ্চর মেয়েটা দিয়েছে। বেলি ভেবে দেখে তার ভাবির কথায় যুক্তি আছে। বেলিকে কথা শুনিয়ে নেওয়ার ফল ময়নাকে পেতেই হবে। আজ যে ছেলে ময়নার জন্য তাকে কথা শোনালো, সেই ছেলেই এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে ময়নাকে বের করে দিবে। এইসব কথা মনে মনে প্রতিজ্ঞা করে বেলি। শফিক হাজি সারা দিন লজ্জায় বাড়ি থেকে বের হয়নি। সে চিন্তা করে পাচ্ছে না কে ছিল এই মহিলাগুলো। আর এত লম্বা শক্তিশালী মহিলা এই গ্রামে তো নাই। তাছাড়া মেয়েদের এত সাহস কিভাবে হবে যে বাড়ি থেকে তুলে নিয়ে বিলের মাঝে গিয়ে এমনভাবে পিটায়? আসলে কি তারা মেয়ে ছিল নাকি মেয়ে সেজেছিল? শফিক হাজি এবার গভীরভাবে ভাবতে শুরু করে। তারপর সে বুঝতে পারে এই কাজটা নিশ্চয়ই বকুলের ছিল। তারা মেয়ে সেজে তার উপর প্রতিশোধ নিয়েছে। বকুলকে এবার শাস্তি তো পেতে হবে। তবে তাড়াহুড়ো করে কিছু করবে না, এমন কিছু করবে যাতে বকুল পথের ফকির হয়ে যায়। শফিক হাজি রতনকে ডেকে বলে, আকবর আলীর থেকে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে? হাজি সাহেব, ওই বেটারা কইছে ওদের কাছে নাকি 1 টাকাও ছিল না। কি বলিস? ওই বান্দির পুতে মিশা কইতাছে। কুসুমের স্বামী পাক্কা 20,000 টাকা দিছে। তাহলে ওরা যে কইল কোনো টাকা পয়সা পায় নাই, আর তাই কুসুমরে ইচ্ছে মতো। থাম, যা, ওদের এক্ষুনি আমার কাছে নিয়ে আয়। আমার লগে চিটারি করবার চায়। খানকির পোলারা জানে না আমি কি জিনিস, ওদের চিটারি পিছনে দিয়ে দিমু। রতন চলে যায় ওইসব অজ্ঞান পাটির কাছে। আসলে ওই দিন রাতে শফিক হাজির 2টা প্ল্যান ছিল। প্রথমটা আকবরের কাছ থেকে টাকা ছিনিয়ে নাও, আর দ্বিতীয়টা ময়না সর্বনাশ করা। কিন্তু দুর্ভাগ্য তার কোনো প্ল্যানই সফল হয়নি। কারণ হলো, চম্পা যখন আকবর আলীকে বকুল এবং ময়নাকে ফিরনির জন্য নিয়ে আসার কথা বলে, তখন সে টাকা নিয়ে প্রচুর চিন্তায় পড়ে যায়। কিন্তু আকবর আলীকে একদম চিন্তিত দেখা গেল না, বরং সে তো নতুন জামাইকে কি দিবে, কি রান্না করে খাওয়াবে, সেগুলো নিয়ে ভাবছে। চম্পা বেগম আকবর আলীর এমন কথা শুনে মনে মনে ভাবে, হয়তো তার মাথায় সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া টাকা পয়সা নেই, কিভাবে চিন্তা করতে পারে? আকবর আলী চম্পাকে বলে, শোন, আমি আজই হাফিজুল ভাইয়ের সাথে কথা বলে জামাই মেয়েকে ফিরানির জন্য নিয়ে আসার ব্যবস্থা করব।
তুই বাড়িঘর গুছিয়ে পরিষ্কার কর। চম্পার তো ভয় হচ্ছে, এই ভেবে যে আকবর আবারও নতুন কোনো ফাঁদে পড়ল নাকি। এত আগেও তো তার জন্য তাদের এত বিপদের সাথে লড়াই করতে হয়েছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।